যারা এনরোল করবে তাদেরকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে দিব। আর শুরু করার আগে জাস্ট এই কথাটা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে বাকিদের উদ্দেশ্যে। আমাদের এখানে যেই সিনপসিস গুলো দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে যারা আমাদের এখানে পেইড মেম্বার বা এনরোল করে ফেলছেন বা ফেলবেন, তাদের সকলকে সিনপসিস গুলো দিয়ে দেওয়া হবে সাথে সাথে। দিন যে ক্লাসটা হবে সেটা সিনপসিস, সেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। ওকে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমাদের কর্পোরেট প্ল্যান প্র্যাকটিসের ক্লাসটা আমরা এর আগে সেকেন্ড ক্লাসটা নিয়েছি। অবশ্যই আপনাদেরকে সবাই ক্লাসে অনেকদিন গ্যাপ হয়ে যাওয়ার কারণে আসলে আমরা ওই ক্লাসে কি পড়ছি হয়তো অনেকেরই মনে নেই। হ্যাঁ, সো আমরা একটু সেকেন্ড ক্লাসটা একটু রিকল করি, দেন হচ্ছে আমরা যতটুকু জানি যে আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে যে টপিক গুলো আলোচনা করেছি সেগুলোর সাথে রিলেভেন্ট যে এক্সাম্পল গুলো দেওয়া বা এক্সাম রিলেটেড যে কোশ্চেন গুলো, উপযোগী যে কোশ্চেন গুলো আসবে সেগুলো আমরা দেখাই নাই। তবে আমরা চেষ্টা করবো সেকেন্ড ক্লাসের কিছু কোশ্চেনের টাইপ আজকে দেখানোর জন্য, এবং আমাদের থার্ড ক্লাসটা আমরা আজকে কন্ডাক্ট করব। যদি প্রথমে একটু আমরা দেখি যে আমাদের সেকেন্ড ক্লাসের টপিকস গুলো কি ছিল, যেগুলো নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছি। এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল এবং আন্ডারটেকিং। যেমন কোম্পানি ফরমেশন স্ট্রাকচারের শেয়ার ক্যাপিটাল এবং আন্ডারটেকিং নিয়ে আমরা আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছি। তবে এই শেয়ার ক্যাপিটাল এবং আন্ডারটেকিং এর কিছু কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে এটা আমরা দেখাই নাই। তবে আজকের ক্লাসে আমরা কোশ্চেন গুলো একটু দেখানোর চেষ্টা করব। এছাড়া আমরা আর দুই একটা এরিয়া নিয়ে আলোচনা করেছি যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া, যেমন রেগুলেশন ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর অ্যান্ড ডাইরেক্টরস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া ছিল বোর্ড অফ ডাইরেক্টরস এবং ডাইরেক্টর। যদি আমরা সেকেন্ড ক্লাসে বোর্ড অফ ডাইরেক্টরস এবং ডাইরেক্টরস নিয়ে কিছুটা আলোচনা করেছি, তবে আজকে আমরা চেষ্টা করব ইন ডিটেলস আলোচনা করে এবং পরীক্ষার উপযোগী কি ধরনের বোর্ড অফ ডাইরেক্টরস থেকে কোশ্চেন আসে এগুলো একটু দেখার চেষ্টা করব। কারণ এই বোর্ড অফ ডাইরেক্টরস এবং ডাইরেক্টর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকেই। সো এটা নিয়ে আমরা একটু ডিটেলসে কোশ্চেন দেখবো, সেই সাথে আমাদের আজকের যে ক্লাসের সেই ক্লাসের টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের যে টপিকস সেখানে হচ্ছে আমরা চারটা এরিয়াকে কভার করব। যেমন হচ্ছে আমরা প্রথমত আমাদের যে সেকেন্ড ক্লাসের বোর্ড অফ ডাইরেক্টরস এবং ডাইরেক্টর যে এরিয়াটা ছিল এটা আমরা আজকে আবার পুনরায় একটু আলোচনা করব, আর যে সকল এরিয়াগুলো কভার করতে পারিনি সেকেন্ড ক্লাসে সেটা কভার করে দেব। সাথে আমরা বোর্ড মিটিং এবং তার মাইনাসটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মেম্বার মিটিংস বা মিটিং অফ শেয়ার হোল্ডার, যেটাকে বলা হয় এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং বা ইজিএম এক্সট্রা জেনারেল মিটিং অথবা স্টাডি যে মিটিং গুলো, এই মিটিং গুলো নিয়ে আমরা এখানে আজকের ক্লাসে আলোচনা করব। এছাড়া আমাদের কিছু স্ট্যাটুটরি কমপ্লায়েন্স এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা থাকে স্ট্যাটুটরি বুকস, রেজিস্টার্স এন্ড মেইনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস এন্ড অডিট। যে একটা কোম্পানিকে, একটা লিমিটেড কোম্পানি বা কোম্পানিকে কি ধরনের স্ট্যাটুটরি বুকস এবং রেজিস্টার মেইনটেইন করতে হয় এবং তাদের কি ধরনের ফাইলিং করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এছাড়া আমরা কমপ্লায়েন্সের জন্য আরো রিটার্ন টু বি ফাইলড এন্ড দ্য টাইম ফ্রেম, কখন এই রিটার্ন গুলোকে আরজিএস রেজিস্ট্রার নিকট ফাইল করতে হবে এবং সেটার টাইম লিমিট কখন, এটা নিয়ে আমরা আলোচনা করব। সাথে আমরা রিলেভেন্ট এক্সাম্পল গুলো, পরীক্ষার উপযোগী যে কোশ্চেন গুলো আসে ওই টাইপের কোশ্চেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আমরা প্রিভিয়াস ক্লাসে যেই এরিয়াগুলোকে কভার করছি, যেমন শেয়ার ক্যাপিটাল, আন্ডারটেকিং কিংবা অন্যান্য যেই রেগুলেশন গুলো আলোচনা করছি, সেগুলোর যে এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো এই ধরনের কোশ্চেন হতে পারে, প্রথমত আমরা ওই কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, দেন হচ্ছে আমাদের রেগুলার ক্লাসে আমরা যাব। আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে প্রেজেন্ট ছিলেন না এমন তো অনেকে আছেন হয়তো। যারা গত ক্লাসে প্রেজেন্ট ছিলেন হয়তো তারাই শুধু রেসপন্স করতে পারবেন যদি আপনারা স্টাডি করে থাকেন, আর একটু সাথে সাথে আমার সাথে রেসপন্স করবেন, তাইলে আমার সাথে যে আমরা একটু কোশ্চেন গুলো আলোচনা করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা সবাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? যে প্রথম কোশ্চেনটা যেটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনে, যেটা ছিল যে একটা এ শেয়ার হোল্ডার অফ XY লিমিটেড কোম্পানি লিমিটেড, এ প্রাইভেট লিমিটেড কোম্পানি has applied to the board of director of the company for approval of transfer 10,000 shares which are fully paid. However, the transfer did not enclose the share certificate and the transfer instrument from number 117, stating that those are lost. Can the company approve the transfer
without share certificate and transfer instrument. What formalities to be completed to approve the transfer as mentioned above, if at all? এখানে আমরা গত ক্লাসে আমরা শেয়ার সার্টিফিকেট, শেয়ার ট্রান্সফার নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেয়ার সার্টিফিকেট যদি লস্ট হয়ে যায় সেক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে কি প্রসেসটা, এটা নিয়ে আলোচনা করেছি। আপনাদের কি সবার হয়তো আশা করি যারা ক্লাস করছেন তাদের মনে আছে। তাহলে কেউ কি এই কোশ্চেনের আনসারটাকে দিতে পারবেন যে ক্যান দ্য কোম্পানি অ্যাপ্রুভ দ্য ট্রান্সফার উইদাউট শেয়ার সার্টিফিকেট এন্ড ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট? কেউ কি আনসার দিতে পারবেন? আচ্ছা, আমি একটু আপনাদের মধ্যে কি কত ক্লাসে সবাই কে কে প্রেজেন্ট ছিলেন একটু বলবেন? আমার মনে হচ্ছে অনেকেই তো প্রেজেন্ট ছিলেন। যদি আপনারা একটু করেন, রিকল করেন, তাইলে হয়তো পারবেন। না হয় আমাকে আবার তাইলে রেগুলার ক্লাসে যাইতে হবে এক্সাম্পল বাদ দিয়ে। আচ্ছা, তবু আমি একটু আলোচনা করে যাই যে আন্ডার সেকশন 38 of the Company Act 1994, the Board of Directors may approve a share transfer even the transfer instrument is lost. এখানে 38 এ বলা হয়েছে যে বোর্ড অফ ডাইরেক্টর কি করতে পারে, শেয়ার ট্রান্সফারটাকে অ্যাপ্রুভ করতে পারে যদিও কি তার শেয়ার কি ইনস্ট্রুমেন্ট যদি লস্ট হয়। তবে শর্ত আছে এখানে ট্রান্সফার ইজ সাবমিট দ্য অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাম্প ডিউটি অ্যান্ড ফার্নিশ দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য বোর্ড স্যাটিসফ্যাকশন। বোর্ডের কাছে ওই শেয়ার যে ট্রান্সফার করবে সে কি করবে, তার প্রপারলি অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাম্প ডিউটি সহকারে তাকে যে ইন্ডিভিজুয়ালিটি দিয়ে তারপরে বোর্ডের কাছে আবেদন করতে হবে। দেন বোর্ড যদি স্যাটিসফাইড হয় তাহলে কি হবে, সে এই শেয়ার ট্রান্সফারের পারমিশনটা দিতে পারে। এক্ষেত্রে তাকে একটা প্রসেস করতে হবে। সে প্রসেসটা হচ্ছে যে রেগুলেশন 7 এ এবং শিডিউল 1 এ, যেটা আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি, যে তাকে একটা রিটেন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে করতে হবে এফিডেভিট দিতে হবে, তাকে পাবলিক নোটিশ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বন্ড করতে হবে, বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে দেন কি করতে হবে, ইস্যু করবে। বোর্ড যখন অ্যাপ্রুভ করবে আফটার ডিউ ইনভেস্টিগেশন অফ স্যাটিসফ্যাকশন, তারপর সে বোর্ড কি করবে, আপনার কোম্পানি ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে। দেন হচ্ছে সেটা তার রেজিস্টারে যে সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট রেজিস্টার আছে সেটাকে সেটা এন্ট্রি দিবে। দেন ওই ডুপ্লিকেট শেয়ার সার্টিফিকেট দিয়ে কি করতে পারবে, সে শেয়ারটা ট্রান্সফার করতে পারবে। এটা হচ্ছে টোটাল প্রসেস। তাহলে হচ্ছে আমাদের যদি কোনো শেয়ার হোল্ডারের তার শেয়ার সার্টিফিকেট বা শেয়ার ইনস্ট্রুমেন্ট গুলো হারিয়ে ফেলে বা লস হয়, সেক্ষেত্রে সে চাইলে কি করতে পারবে, শেয়ার ট্রান্সফার করতে পারবে, তবে তাকে একটা প্রপার ওয়েতে যাইতে হবে। তারপরে আমরা আরেকটা এক্সাম রিলেটেড একটা কোশ্চেন দেখি এখানে, যে কোশ্চেন নাম্বার এ, কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে এ পারচেজড 3000 নাম্বার অফ শেয়ার XYZ কোম্পানি লিমিটেড। এ 3000 শেয়ার ক্রয় করছে XYZ কোম্পানি লিমিটেড থেকে, যেটা লেটার অন দ্য সার্টিফিকেট ওয়াজ লস্ট টু দ্য কোম্পানি ফর রেজিস্ট্রেশন অফ ট্রান্সফার 100 শেয়ার আউট অফ 1000 শেয়ার আউট অফ 3000 in the name of the B. The company certified the transfer, but instead of destroying the original certificate, returned it to the transferor who borrowed money, giving it as a collateral, as the company liable to the lender. এখানে যদি মেন কথা হচ্ছে যে যদি কোনো শেয়ার হোল্ডার কি করে, তার যদি কোনো শেয়ার যদি কোনো কিছু কি করে সেটাকে কোলাটারাল হিসাবে দিয়ে যদি কোনো লোন বড় করে এবং সে লোনের যদি কোনো ডিফল্ট হয়, তাইলে কি কোম্পানি এটার জন্য ল্যান্ডারের নিকট সেটার জন্য লাইবল হবে কিনা। এটা একটা আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার তার শেয়ার সার্টিফিকেট বা শেয়ারের ইস্যু যদি কোনো কোম্পানির নিকট বা কোনো বড়োয়ার নিকট যদি মানে কোলাটারাল হিসেবে রেখে যদি কোনো লোন নেয় বা বড় করে, সেক্ষেত্রে ওই কোম্পানি ওই লোনের জন্য কোনো লাইবল হবে না ল্যান্ডারের নিকট। এটা এখানে বোঝাচ্ছে যে ইজ দ্য কোম্পানি লাইবল টু দ্য ল্যান্ডার
এখানে যে আনসারটা আসে যে কোম্পানি ইজ নট রেসপন্সিবল টু দ্য ল্যান্ডার ইভেন if the transferor tricked someone into accepting the transfer of 100 share, the company would not be liable to that person. This is because share certificate is not like a negotiable instrument such as a check and does not guarantee ownership on behalf of the company. If the company mistakenly give the share certificate back to the transferor and he use it to commit fraud, like using it as a pledge, the person who receive it cannot be take legal action against the company. এক্ষেত্রে যে ল্যান্ডার কি করতে পারে না, কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন কোম্পানির এগেইনস্টে নিতে পারবে না। আচ্ছা, আমরা প্রসপেক্টাস নিয়ে আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, যেটা হচ্ছে প্রসপেক্টাস নিয়ে আপনাদের প্রিভিয়াস একটা কোশ্চেন পরীক্ষা আসছে, যে কোশ্চেনটা আমি এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে যে a deceitful prospectus containing a untrue statement was issued by the defendant on behalf of the ABC Limited. A plaintiff, Mr. X, received a copy of it but did not take any share initially in the company. The allotment was completed and 1 year afterwards, Mr. X bought 2,000 number of share of ABC Company Limited from the secondary market. The plaintiff showed the defendant the decision on the grounds of untrue statement in the prospectus. Give your opinion on the legal status of the situation. এখানে মেন ফ্যাক্টরটা হচ্ছে যে ABC কোম্পানি যখন প্রসপেক্টাসটা ইস্যু করছে তখন সে আনট্রু স্টেটমেন্ট দিছে, এবং যে বাদী মিস্টার এক্স সে ওই প্রসপেক্টাসটা নিছে কিন্তু কোনো শেয়ার কোম্পানি থেকে কিনে নাই। পরবর্তী যখন এই শেয়ারগুলো অ্যালটমেন্ট হয়ে গেছে 1 বছর পরে মিস্টার এক্স কি করছে, ওই কোম্পানির শেয়ার কি সেকেন্ডারি মার্কেট থেকে কিনছে। তাহলে সে যখন দেখছে যে এই তার প্রসপেক্টাসটা আনট্রু স্টেটমেন্ট ছিল, তখন সে কোম্পানি কি করতেছে, মামলা করছে। তাহলে এক্ষেত্রে এর জন্য মানে লিগ্যাল স্ট্যাটাসটা কি দাঁড়াবে? তাহলে আমরা যে প্রসপেক্টাসে যখন আমরা প্রসপেক্টাসের পার্টটা যখন আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছি যে যদি কোনো প্রসপেক্টাসে আনট্রু স্টেটমেন্ট প্রোভাইড করা হয় এবং এটা যদি কেউ কোনো শেয়ার হোল্ডার এই প্রসপেক্টাসের বিনিময়ে যদি কোনো শেয়ার ক্রয় করে কোম্পানির নিকট থেকে, তাহলে শেয়ার হোল্ডার ওই কোম্পানির বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশন গ্রহণ করতে পারে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যে মিস্টার এক্স যে প্রসপেক্টাসটা নিছে কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো শেয়ার ক্রয় করে নাই, সে ক্রয় করছে 1 বছর পরে সেকেন্ডারি মার্কেট থেকে। যেহেতু সে কোম্পানির কাছ থেকে ডিরেক্টলি কোনো শেয়ার ক্রয় করে নাই, সেহেতু ওই কোম্পানির আনট্রু স্টেটমেন্টের জন্য প্রসপেক্টাসের সে কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না। যদি সে কোম্পানির নিকট থেকে ওই প্রসপেক্টাসের বিনিময়ে যদি কোম্পানির নিকট থেকে ইনিশিয়ালি শেয়ার ক্রয় করতো, তাহলে এই আনট্রু স্টেটমেন্টের জন্য সে কোম্পানির বিরুদ্ধে কি করতে পারতো, মামলা করতে পারতো, এবং সেটা রায় ওই মিস্টার এক্স এর এগেনস্টে পক্ষে আসতো। যেহেতু সেটা সে সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় করছে, সেক্ষেত্রে এটা কি লিগ্যাল কোনো ভিত্তি আর থাকবে না। এখানে দেখেন আমরা আনসারটা দিচ্ছি কি, ইন দ্য stated situation no remedy is available for Mr. X. Remedy is available only for those who have taken share directly from the company. যারা ডিরেক্টলি কোম্পানি থেকে শেয়ার কিনছে তাদের জন্য এটা প্রযোজ্য। A purchaser of share from the secondary market by share on the basis of market information, not on the basis of prospectus. যারা সেকেন্ডারি মার্কেট থেকে কোনো শেয়ার ক্রয় করে সেটা মার্কেট ইনফরমেশনের উপর ভিত্তি করে কিনে, সেটা কোনো প্রসপেক্টাসের উপর ভিত্তি করে নয়, যার কারণে এটার জন্য কোনো প্রতিকার পাবে না। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো আসতে পারে, এই টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে পারে। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেব গত ক্লাসের, যেগুলো আমরা যে এরিয়াগুলো দেখছি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যেমন এবিসি লিমিটেড প্ল্যান টু ইস্যু 10 lakh share, however they fear the public may not subscribe fully. What can they do? যদি আমরা জানি কি যে যদি কোনো
পাবলিকের কাছে সে কোনো একটা প্ল্যান থাকে শেয়ার ইস্যু করার জন্য কোনো লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি, এবং সে যদি সে ভীত হয় যে তার এই শেয়ারটা পুরোটা সাবস্ক্রাইব হবে না, তখন সে কি করতে পারে, তার প্রসিডিওর কি? আমরা জানি যে আমরা লাস্ট ক্লাসে দেখাই, যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মার্কেটে যখন যদি সে চিন্তা করে তার ফুললি শেয়ার সাবস্ক্রাইব হবে না, তখন সে কি যায়, আন্ডার রাইটিং এ যায়। ঠিক আছে, তাইলে ওই কোম্পানিকে, এবিসি লিমিটেড কোম্পানি কি করতে হবে, আন্ডার রাইটিং এর মাধ্যমে শেয়ার সেল করতে হবে। আমরা অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করেছি যে গত ক্লাসে যে আন্ডার রাইটিংটার আসল প্রসেসটা কি, কিভাবে শেয়ারটা আন্ডার রাইটিং এর মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। সেটা আমরা একটু প্রসেসটা দেখি। যে বলছে এবিসি লিমিটেড ক্যান এন্টার ইনটু দ্য আন্ডার writing agreement with the underwriter who will guarantee to subscribe the share that are not taken up to the by the public. And underwriting agreement means হচ্ছে যে আন্ডাররাইটার আপনাকে এই এগ্রিমেন্টের মাধ্যমে এই নিশ্চয়তা দিচ্ছে, যে এই গ্যারান্টি দিচ্ছে যে যদি এই কোম্পানির শেয়ারগুলো পাবলিক যদি সাবস্ক্রাইব না করে, তাহলে আন্ডাররাইটাররা নিজেরা সেটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে ওই আন্ডাররাইটিং কে একটা কমিশন দিতে হবে, এবং কমিশনের যে রেটটা কত পার্সেন্ট সে কমিশন পাবে সেটা প্রসপেক্টাসের মধ্যে ডিসক্লোজ থাকতে হবে, এবং এনশিওর করতে হবে সাচ কমিশন ইজ অথরাইজড বাই দ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে সেটা অথরাইজ থাকে, সে ধরনের প্রভিশন থাকে, সেক্ষেত্রে সেটা সম্ভব। এখানে বলছে একটা যে কোম্পানি হ্যাজ ফাইল its prospectus received application covering only 70% minimum subscription. Can it proceed with allotment? এখানে আমরা লাস্ট ক্লাসে মিনিমাম সাবস্ক্রিপশনের কথা বলছি। মিনিমাম সাবস্ক্রিপশন, একটা কোম্পানি যখন মিনিমাম সাবস্ক্রিপশন থাকবে প্রসপেক্টাসের মাধ্যমে, সেই মিনিমাম সাবস্ক্রিপশনটা অবশ্যই তাকে কি করতে হবে, রিসিভ করতে হবে। তবে এর মধ্যে একটা পার্সেন্টেজ আছে, সেটাকে ক্যাশে রিসিভ করতে হবে। যদি ওই মিনিমাম সাবস্ক্রিপশন রিসিভ না করে, তাহলে কি হবে, তাহলে কোম্পানিটা কি হবে না, এই অ্যালটমেন্টটা প্রসিড হবে না। যেহেতু এই কোশ্চেনে বলছে যে মাত্র 70% মিনিমাম সাবস্ক্রিপশন কভার করছে, তাহলে সেক্ষেত্রে এই অ্যালটমেন্টটা প্রসিড হবে না। তাহলে এখানে হচ্ছে যে নো, এখানে কি হচ্ছে, ক্যান ইট প্রসিড অ্যালটমেন্ট, বলছে নো। অ্যাজ পার সেকশন 148 এ বলছে দ্য কোম্পানি ক্যান নট মেক an allotment unless application equal to the minimum subscription amount mentioned in the prospectus are received and at least 5% of that amount is received in cash. এই যে মিনিমাম সাবস্ক্রিপশনের মধ্যে 5% আছে, যেটা ক্যাশে রিসিভ করতে হবে। যদি মিনিমাম সাবস্ক্রিপশনটা সে রিসিভ না করে, যেটা প্রসপেক্টাসে মেনশন করা হয়, তাহলে এই অ্যালটমেন্টটা কি হবে না, প্রসিড হবে না। তাইলে আরেকটা কোশ্চেন হচ্ছে যে মিস্টার করিম রিসিভ এন অ্যালটমেন্ট লেটার অফ ফর 1000 শেয়ার বাট ওয়ান্ট টু গিভ ইট টু হিজ ব্রাদার, হোয়াট শুড হি ডু? মানে হচ্ছে একটা কোম্পানি, একটা মিস্টার করিম একটা কোম্পানির শেয়ার হোল্ডার, সে তার একটা অ্যালটমেন্ট লেটার 1000 শেয়ারের, সে এটা এখন চাচ্ছে কি করতে, তার ভাইকে দিয়ে দিতে। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, হোয়াট শুড হি ডু, তার কি করা উচিত? এক্ষেত্রে বলছে যে মিস্টার করিম ক্যান ফিল আউট দ্য লেটার অফ রিনাউন্সিয়েশন। তাকে প্রথমে রিনাউন্সিয়েশন মানে পদত্যাগ পত্র দিতে হবে, ইউজুয়ালি প্রিন্টেড অন দ্য ব্যাক অফ অ্যালটমেন্ট লেটার and send it to the company along with letter of request from his brother to register him in place of Mr. Karim. The company must process it before the renunciation deadline. এখানে মেইনলি হচ্ছে যে তাকে যে এই শেয়ার থেকে সে অব্যাহতি নিয়ে তার ভাইকে দিবে, সেজন্য তাকে প্রথমে পদত্যাগ নিতে হবে। তারপর হচ্ছে সেই সাথে কি করতে হবে, কোম্পানির নিকট যে একটা রিকোয়েস্ট লেটার পাঠাতে হবে, এবং সেখানে বলতে হবে তার পরিবর্তে তার ভাইকে ওই রেজিস্টারে বুক করার জন্য। তখন ওই যে রিনাউন্সিয়েশন ডেডলাইন যেদিন থাকবে, আর বিপরীত ওই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে 4 নম্বর যে কোশ্চেনটা, যে ডিই অ্যাপ লিমিটেড ইস্যু শেয়ার এর টাকা 120 while the face value of is টাকা 100. What is done with the BDT 20 প্রিমিয়াম? এখানে আমরা জানি যে
প্রিমিয়ামে যখন প্রিমিয়ামে একটা শেয়ার বিক্রি করা হয় তখন তা কি করতে হয় এবং সেটাকে কিভাবে রেকর্ড করতে হয় এবং সেটাকে কি এই প্রিমিয়ামের টাকাটা কোথায় কোথায় ইউজ করা যায়। তাহলে হোয়াট ইজ ডান উইথ দ্য এই মানে 20 টাকা প্রিমিয়ামটা সে কি করতে পারে, যদি আমরা দেখি যে দ্য বিডিটি 20 প্রিমিয়াম মাস্ট বি ট্রান্সফার টু এ শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। অবশ্যই কোম্পানিকে প্রিমিয়াম টাকাটা সেপারেটলি শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে মেনটেন করতে হবে, which can only use for specific purpose like issuing bonus share, writing of preliminary expense and paying premium on redemption of paper and share। এই তিনটা ক্ষেত্রে শুধু এই শেয়ার প্রিমিয়ামের টাকাটা ইউজ করতে পারবে, আর না হয় এটাকে সেপারেটলি শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে এখানে জিএচআই লিমিটেড ওয়ান্ট টু ইস্যু শেয়ার এর টাকা 90, যার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। হোয়াট মাস্ট ইট টু ডু? এখানে আমরা জানি যে একটা কোম্পানি যখন শেয়ার ডিসকাউন্টে শেয়ার ইস্যু করে তখন তার কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। তবে শেয়ার ডিসকাউন্ট করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আসে, যেটা একটা রেস্ট্রিকশন থ্রেশহোল্ডের বাইরে সে কি শেয়ার ডিসকাউন্ট করতে পারবে না। এক্ষেত্রে তাকে কি করতে হবে, যখন কোম্পানি মাস্ট এই শেয়ার ডিসকাউন্টের জন্য কোম্পানিকে প্রথমে ফার্স্ট রেজুলেশন একটা স্পেশাল রেজুলেশন করতে হবে ইন জেনারেল মিটিং এ স্পেসিফাইং এ ডিসকাউন্ট রেট। তবে এই ডিসকাউন্ট রেটটাকে সেখানে স্পেসিফাই থাকতে হবে জেনারেল মিটিং এ, তবে সেটা 10% এর নট এক্সিডিং 10%, 10% এর বেশি হবে কি না। তারপর হচ্ছে অবটেন কোর্ট অ্যাপ্রুভাল। আপনাকে ডিসকাউন্টে শেয়ার প্রিমিয়াম ইস্যু করতে শেয়ার ইস্যু করতে হলে সেটা কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে। ওয়েট করতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ার পর বিজনেস কমিটমেন্ট। আপনি কোনো কোম্পানির শেয়ার ডিসকাউন্টে সেল করতে হইলেও সেটা বিজনেস শুরু হওয়ার 1 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, দেন হচ্ছে ডিসকাউন্টের শেয়ার সেল করতে পারবেন। তারপরে কি কমপ্লিট ইস্যুয়েন্স উইদিন 6 মান্থ ফ্রম দ্য কোর্ট স্যাংশন। আপনাকে কোর্ট স্যাংশন হতে 6 মাসের মধ্যে এই ইস্যুয়েন্সটা কমপ্লিট করতে হবে। তারপর 6 নম্বর যে কোশ্চেনটা, যে হোয়েন মাস্ট এ কোম্পানি ডেলিভার শেয়ার সার্টিফিকেট আফটার অ্যালটমেন্ট। এখানে বলছে যে as per section 185A the company must issue share certificate within 19 days of allotment। শেয়ার অ্যালটমেন্ট হওয়ার 90 দিনের মধ্যে কোম্পানিকে তার শেয়ার সার্টিফিকেট শেয়ার হোল্ডারদেরকে ইস্যু করতে হবে। তারপর হচ্ছে যে ক্যান এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইস্যু এ শেয়ার ওয়ারেন্ট। কোন প্রাইভেট লিমিটেড কোম্পানি কি কোনো শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে কিনা। আমরা দেখি যে কোম্পানি আইন অনুযায়ী একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে না। অনলি পাবলিক লিমিটেড কোম্পানি এই শেয়ার ওয়ারেন্টটা ইস্যু করতে পারে যদি সেটা তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেটাকে অথরাইজ করে এবং শেয়ারটা ফুললি ফেড আপ হয়। যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেখানে এটাই পারমিট না থাকে, সেই ধরনের ক্লজ না থাকে, তাহলে কি করতে পারবে না, সে শেয়ার ওয়ারেন্ট করতে পারবে না। এবং যদি শেয়ারগুলো ফুললি পেড আপ না থাকে তাহলেও তাকে কি পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ওয়ারেন্ট করতে পারবে না। তারপর 8 নম্বর যে কোশ্চেনটা, যে হাউ ডাজ এ কোম্পানি ইস্যু রাইট শেয়ার টু ইটস এক্সিস্টিং শেয়ার হোল্ডার। আমরা জানি যে রাইট শেয়ার শুধু যখন কোম্পানিগুলো রাইট ইস্যু করে তখন শুধু তার এক্সিস্টিং শেয়ার হোল্ডার মধ্যেই এই রাইট ইস্যু করতে পারে। রাইট ইস্যু সাধারণত কোনো নিউ শেয়ার হোল্ডার কাছে বা পটেনশিয়াল শেয়ার হোল্ডারদের কাছে করা যায় না। এক্ষেত্রে কিভাবে একটা কোম্পানি রাইট শেয়ার তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে ইস্যু করে সেটা আমরা দেখি। যে কোম্পানি মাস্ট অফার শেয়ার টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার ইন প্রপোর্শন টু দেয়ার হোল্ডিং। মানে যে শেয়ার হোল্ডার যতটুকু হোল্ড করছে তার হোল্ডিং এর বেসিসে ওই প্রপোর্শনালি কি করতে হবে, শেয়ার অফার করতে হবে। তারপরে অ্যালাউ করতে হবে শেয়ার হোল্ডার এই স্পেসিফাইড টাইম টু অ্যাকসেপ্ট অর রিনাউন্স। এখানে একটা টাইম বাইন্ডিং দিতে হবে যে এই টাইমের মধ্যে সেটাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এনশিওর করতে হবে অফার ইজ উইথিন অথরাইজ ক্যাপিটাল। তবে শেয়ার ইস্যু ওই পর্যন্ত করতে পারবে যতটুকু পর্যন্ত তার অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত পারমিট করে। তবে অথরাইজ ক্যাপিটালের বেশি হয়ে যাবে এমন কোন রাইট ইস্যু করা যাবে না। সর্বোচ্চ অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত লিমিট পর্যন্ত সে
তার শেয়ার সংখ্যা রাইট ইস্যুর মাধ্যমে বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ যাদের রেগুলেশন গুলো আছে এগুলোকে ফলো করতে হবে। তারপর হচ্ছে যে 9 নম্বর কোশ্চেন, যে এবিসি লিমিটেড হ্যাজ এ লার্জ অ্যাকুমুলেটেড প্রফিট। একটা এবিসি লিমিটেডের তার একটা লার্জ অ্যাকুমুলেটেড প্রফিট আছে যেটা বলে আমরা রিটেন আর্নিং। ক্যান ইট ইস্যু বোনাস শেয়ার টু ইটস এক্সিস্টিং শেয়ার হোল্ডার? তাহলে এই অ্যাকুমুলেট প্রফিট থেকে সে কি তার শেয়ার হোল্ডারের কাছে এক্সিস্টিং শেয়ার হোল্ডারের কাছে বোনাস শেয়ার ইস্যু করতে পারে কিনা। এখানে অবশ্যই যখন একটা কোম্পানি অ্যাকুমুলেট প্রফিট থাকবে, সাধারণত আমরা জানি বোনাস শেয়ার সাধারণত অ্যাকুমুলেট প্রফিট থেকে ইস্যু করা হয়। বোনাস শেয়ার অ্যাকুমুলেট প্রফিট থেকে ইস্যু করা হয়। যে সকল কোম্পানির লস থাকে বা অ্যাকুমুলেট লস থাকে তারা বোনাস শেয়ার ইস্যু করতে পারে না। এক্ষেত্রে তাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেখানে পারমিট থাকতে হবে, বোনাস শেয়ার ইস্যু করতে পারবে কিনা এই ধরনের প্রভিশন থাকতে হবে। সেক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যু করার একটা লিমিট হচ্ছে যার অথরাইজ ক্যাপিটাল যতটুকু সাফিসিয়েন্ট আছে ঠিক অতটুকুই ইস্যু করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। বোর্ড রিজলভ টু ক্যাপিটালাইজ প্রফিট রিজার্ভ এন্ড শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ, এবং সেটা শেয়ার হোল্ডার অবশ্যই অ্যাপ্রুভ হইতে হবে। রিটার্ন অফ অ্যালটমেন্ট ইজ ফাইলড উইথিন 60 days। যখন এটা অ্যাপ্রুভ হবে সেটা এই রিটার্নটা কি করতে হবে, আর যে রেজিস্ট্রারের কাছে ফাইল করতে হবে উইদিন 16 days এর মধ্যে। যদি আমরা একটু 10 নম্বর কোশ্চেন দেখি, যে মিস্টার রহমান সেল 500 shares of XYZ Limited to Mr. Alam, what documents are needed for transfer? তাইলে যদি মিস্টার রহমান তার 500 শেয়ার XYZ লিমিটেডের শেয়ার আলমের কাছে সেল করে তাহলে তাকে কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যে ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট গুলো, যেমন শেয়ার সার্টিফিকেট, এই ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট গুলো অবশ্যই থাকবে। ডিউলি সাইন বাই বোথ। দ্য অরিজিনাল শেয়ার সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড টু দ্য কোম্পানি। দ্য কোম্পানি সেক্রেটারি মাস্ট ভেরিফাই দ্য ট্রান্সফারার সিগনেচার। প্রথমে সে ট্রান্সফারার সিগনেচার গুলো ভেরিফাই করবে, তার প্রেজেন্ট ইট টু দ্য বোর্ড, বোর্ডের কাছে প্রেজেন্ট করবে ফর অ্যাপ্রুভালের জন্য। দেন নিউ সার্টিফিকেট শুড বি ইস্যুড উইদিন 45 days। যদি বোর্ড অ্যাপ্রুভ করে তাহলে বোর্ডের কাছে সেটা কি করবে, সে অ্যাপ্রুভালের পরে 45 days এর মধ্যে সেটা নিউ সার্টিফিকেট ইস্যু করবে। 11 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে এ শেয়ার হোল্ডার অফ RQR লিমিটেড হ্যাজ ডাইড, হাউ ক্যান হিজ হেয়ার ক্লেম দ্য শেয়ার? যদি এখানে পিকিউআর লিমিটেড একজন শেয়ার হোল্ডার মারা গেছে, এখন সেই শেয়ার হোল্ডারের উত্তরাধিকারী কিভাবে শেয়ারটাকে ক্লেম করবে। বলছে the heir must submit a succession certificate issued by a competent court to the company. তারপর হচ্ছে on the verification the share will be transferred to the heir's name. This is legal process, not a voluntary act like a regular transfer. এটা একটা লিগ্যাল প্রসেস, সেই লিগ্যাল প্রসেসেই তাকে এই ট্রান্সফারটা করতে পারবে। আচ্ছা, এই ছিল আমাদের লাস্ট যে এরিয়াগুলো আমরা কভার করছি, যে শেয়ার ক্যাপিটাল, তারপর হচ্ছে আন্ডারটেকিং কিংবা শেয়ার সার্টিফিকেট বা অন্যান্য যে এরিয়াগুলো শেয়ার ট্রান্সফার, ওই এরিয়াগুলো রিলেটেড কিছু কোশ্চেন আপনাদেরকে আমি দেখাইছি। তো আজকে আমি হচ্ছে এখন বোর্ড অফ ডিরেক্টর এবং ডিরেক্টর গত ক্লাসে আলোচনা করছি, তবে যেহেতু এই টপিকটা ইম্পর্টেন্ট এবং সবটা আমি গত ক্লাসে শেষ করতে যেহেতু পারি নাই, আজকে আমি ডিটেলস একটু আরো দেখাবো আর এর রিলেভেন্ট কিছু কোশ্চেন আমরা দেখবো। তবে কোশ্চেনগুলো আমরা ক্লাসের পরে দেখবো যদি সময় পাই, আর না হয় নেক্সট ক্লাসে দেখবো। এখানে হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর এন্ড ডাইরেক্টর কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক, রুলস এন্ড কম্পোজিশন অফ দ্য বোর্ড। আমরা গত ক্লাসে তাও এগুলো আপনাদেরকে দেখাইছি, এখন একটু আবার রিকল করতেছি। যে ডেফিনেশনটা কি, দ্য বোর্ড অফ ডিরেক্টর ইজ দ্য কালেকটিভ বডি। এটা বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে একটা কালেকটিভ বডি, এখানে একজন না, এখানে একাধিক ডাইরেক্টরকে মিলে একটা বডি থ্রু হুইচ এ কোম্পানি অ্যাক্ট, যেটার মাধ্যমে কোম্পানিটা কি হয়, পরিচালিত হয়। ইট রিপ্রেজেন্ট দ্য ম্যানেজমেন্ট আর্ম অফ অ্যান এ আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটি। এখানে লিগ্যাল ভ্যালিডিটি হচ্ছে কি, অ্যাক্ট অফ ডাইরেক্টর আর ভ্যালিড ইভেন ইফ ডিফেক্ট ইন দেয়ার অ্যাপয়েন্টমেন্ট আর লেটার ডিসকভার্ড। এখানে বলছে একটা ডিরেক্টরের
যে ধরনের কর্মকাণ্ড তার অ্যাক্টিভিটিস আছে সবই ভ্যালিড হবে যতক্ষণ পর্যন্ত তার যদি অ্যাপয়েন্টমেন্টে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা যতক্ষণ পর্যন্ত ডিসকভার না হবে ততক্ষণ পর্যন্ত যত তার পূর্বে যত কাজ আছে সবই ভ্যালিড থাকবে, যদি না আনলেস দ্য ডাইরেক্টর টার্ম হ্যাড এক্সপায়ার্ড, দ্য ডাইরেক্টরস knowingly accepted the rule despite being disqualified, outsider dealing in good faith are protected. তার 2 নাম্বার যেটা হচ্ছে যে মিনিমাম নাম্বার এবং নেচার অফ ডাইরেক্টর। এখানে আমরা গত ক্লাসে দেখাই যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম ডাইরেক্টর কতজন থাকতে হবে। এখানে পাবলিক কোম্পানি এবং সাবসিডিয়ারি অফ পাবলিক কোম্পানি, যদি সাবসিডিয়ারি পাবলিক কোম্পানির কোনো সাবসিডি থাকে সেটা যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে ওই কোম্পানির মিনিমাম ডিরেক্টর 3 জন থাকতে হবে। আর প্রাইভেট কোম্পানি নন সাবসিডিয়ারি মিনিমাম 2 ডাইরেক্টর থাকতে হবে। Only natural person are eligible to act as a director. Natural person ছাড়া কেউ ডাইরেক্টর হিসেবে অ্যাক্ট এলিজিবল হবে না। সেকশন 90 তে এটা ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এন্ড ইলেকশন অফ ডাইরেক্টরস, সেকশন 90 থেকে 91 থেকে 93 এন্ড 101। ফার্স্ট ডিরেক্টর হচ্ছে নেমড ইন আর্টিকেলস, আর্টিকেলস এ যাদের নাম থাকবে তারাই ফার্স্ট ডিরেক্টর। ইফ আনস্পেসিফাইড সাবস্ক্রাইবার টু দ্য মেমোরেন্ডাম আর ডিম ফিস ফার্স্ট ডিরেক্টর, যদি আপনার আর্টিকেলস এ কি থাকে, যদি সেটাকে স্পেসিফাইড না করা থাকে তাহলে যারা মেমোরেন্ডামে সাবস্ক্রাইব করবে, শেয়ার সাবস্ক্রাইব করবে, তারাই ফার্স্ট ডিরেক্টর হিসেবে বিবেচিত হবে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ডিরেক্টর আর ইলেক্টেড বাই শেয়ার হোল্ডার একটা জেনারেল মিটিং। সাধারণত অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে শেয়ার হোল্ডাররাই তাকে ডিরেক্টরকে ইলেক্ট করবে জেনারেল মিটিং এ। আর ক্যাজুয়াল ভ্যাকেন্সির ক্ষেত্রে বোর্ড অ্যাপয়েন্ট দিবে, তবে আনটিল নেক্সট এজিএম পর্যন্ত সে তার দায়িত্ব পালন করবে। তাহলে যদি কখনো ভ্যাকেন্সি তৈরি হয়, ক্যাজুয়াল ভ্যাকেন্সি তৈরি হয়, সেক্ষেত্রে বোর্ড অ্যাপয়েন্ট করতে পারবে, তবে সেটা নেক্সট আনটিল দ্য নেক্সট এজিএম পর্যন্ত সে ওই ভ্যাকেন্সিটা ফিল আপ করবে। এক্ষেত্রে যদি কখনো ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয় তবে সেক্ষেত্রে ডিরেক্টর কনসেন্ট নেওয়া প্রয়োজন। সেটা সে কনসেন্ট রিটেন কনসেন্ট ফ্রম 9 মাস্ট বি সাইন অ্যান্ড ফাইলড উইথ আরজিসি উইথিন 30 days অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট। যখন কোনো ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হবে তার থেকে ফর্ম 9 এ তার সাইনের মাধ্যমে রিটেন কনসেন্ট নিতে হবে এবং সেটা আরজিসির কাছে 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের সেটা কি করতে হবে, ফাইল করতে হবে। আর অল্টারনেট ডিরেক্টর ক্ষেত্রে মে বি অ্যাপয়েন্টেড ইফ এ ডিরেক্টর ইজ অ্যাব্রোড ফর ওভার 3 months। যদি কোনো ডিরেক্টর 3 মাসের বেশি অ্যাব্রোডে অবস্থান করে তাহলে তার পরিবর্তে অল্টারনেট ডিরেক্টর অ্যাপয়েন্ট করা সম্ভব। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন শেয়ার। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে 97 সেকশনে বলা আছে ডিরেক্টর মাস্ট অবটেন দ্য প্রেসক্রাইবড নাম্বার অফ শেয়ার মিনিমাম 1 উইদিন 16 days ইফ রিকোয়ার্ড বাই দ্য আর্টিকেল। যদি সেটা আর্টিকেলসে রিকোয়ার্ড থাকে তাকে মিনিমাম শেয়ারটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর হচ্ছে উইদিন 16 days এর মধ্যে। যদি এক্ষেত্রে নন কমপ্লায়েন্স হয় তাহলে পার ডেতে 200 টাকা জরিমানা হতে পারে। তারপর হচ্ছে রিটায়ারমেন্ট এন্ড রোটেশন। বলছে যে রিটায়ারমেন্ট বাই রোটেশন পাবলিক কোম্পানির ক্ষেত্রে বলছে 1/3 অফ ডাইরেক্টর রিটায়ার অ্যানুয়ালি। প্রত্যেক বছর 1/3 যতগুলো শেয়ার হোল্ডার আছে তার 3 ভাগের 1 ভাগ শেয়ার রোটেশনের মাধ্যমে রিটায়ারমেন্ট নিতে হবে। রিটায়ারিং ডাইরেক্টর আর এলিজিবল ফর রি ইলেকশন। যে রিটায়ার করবে সে আবার রি ইলেকশনের জন্য এলিজিবল হবে। এক্ষেত্রে লংগেস্ট সার্ভিং ডিরেক্টর রিটায়ার্ড ফার্স্ট। যারা সবচেয়ে বেশি সার্ভ করবে কোম্পানিকে ডিরেক্টর হিসেবে তারাই আগে রিটায়ারে যাবে। তবে যে ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো ধরেন 2 জন ডিরেক্টর একসাথে জয়েন করছে কিন্তু 2 জন ডিরেক্টর থেকে একজনকে আগে রিজাইন করতে, যে কোনো একজনকে রিজাইন করতে হবে, যেহেতু 1/3 রিজাইন করতে ওই প্রসেসে ওই রোটেশনে যদি পড়ে যায় সেক্ষেত্রে লটারির মাধ্যমে
এটাকে ডিটারমাইন করতে হবে কে আসলে রিটায়ারমেন্টে যাবে র্যান্ডমলি সিলেকশনের মাধ্যমে। তারপর যে ভ্যাকেন্সি যেটা ফিলিং হবে কিভাবে, ক্যাজুয়াল এন্ড এডিশনাল ডিরেক্টর অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড মাস্ট রিটায়ার এট দ্য নেক্সট এজিএম। যদি কোনো ভ্যাকেন্সি ডিরেক্টর অ্যাপয়েন্ট হয়, ভ্যাকেন্সি যদি কোনো বোর্ড যদি কাউকে অ্যাপয়েন্ট করে তবে ওই সকল ডিরেক্টরকে অবশ্যই নেক্সট এজিএমে রিটায়ারমেন্টে যাইতে হবে এবং রিটায়ার করতে হবে। তবে সেক্ষেত্রে সে আবার ইলেকশন করতে পারে রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য। তারপর হচ্ছে রিমুভাল। 100 সেকশন 106 এ বলছে যে ডিরেক্টর মে বি রিমুভড বাই দ্য এক্সট্রাঅর্ডিনারি জেনারেল রেজুলেশন। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর মাধ্যমে সে কি এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন করে কোনো ডাইরেক্টরকে রিমুভ করা যাবে। রিপ্লেসমেন্ট বাই অর্ডিনারি রেজুলেশন, রিমুভ ডিরেক্টর ক্যান নট বি রিঅ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড। যদি কোনো ডিরেক্টর যদি একবার রিমুভ করা হয় তাকে আর রিঅ্যাপয়েন্ট করতে পারবে না বোর্ড। পাওয়ার, ডিউটিস এবং রেস্ট্রিকশন। তাহলে ডিরেক্টরদের জেনারেল পাওয়ারটা কি? ডিরেক্টররা ম্যানেজ বিজনেস অ্যাফেয়ার্স, মেক পলিসি ডিসিশন, এনশিওর করে লিগ্যাল এবং রেগুলেটরি কমপ্লায়েন্স, যেমন ফাইলিং, রেজিস্টার, মিটিং, ইটিসি। তারপর হচ্ছে ডেলিগেশন। পাওয়ার মে বি ডেলিগেটেড টু কমিটিজ। ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর বিভিন্ন কমিটিকে তাদের পাওয়ারটা ডেলিগেট করতে পারবে। তারপর হচ্ছে বরোইং লিমিট, ক্যান নট বরো বিয়ন্ড দ্য ইস্যু শেয়ার ক্যাপিটাল উইদাউট জেনারেল মিটিং অ্যাপ্রুভাল। এখানে ডিরেক্টররা তাদের যে শেয়ার ক্যাপিটাল তাদের শেয়ার ক্যাপিটাল ইস্যু করছে তাদের নামে, অতটুকুর বাইরে গিয়ে তারা কোনো কোম্পানি থেকে লোন নিতে পারবে না উইদাউট অ্যাপ্রুভাল, জেনারেল মিটিং এর অ্যাপ্রুভাল ছাড়া। তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এবং ম্যানেজার মে বি অ্যাপয়েন্টেড ফ্রম অ্যামং দ্য ডাইরেক্টর। বলছে ডাইরেক্টর যারা থাকে তাদের কাছে, বোর্ড অফ ডাইরেক্টর যারা থাকবে তাদের কাছ থেকে যে কোনো একজনকে ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার হিসেবে নিয়োগ করতে পারবে। তারপর হচ্ছে নট সাবজেক্ট টু রিটায়ারমেন্ট হোয়াইল ইন অফিস। যখন ম্যানেজিং ডিরেক্টর তার দায়িত্বে থাকবে তখন ওই যে 1/3 রোটেশনে যেভাবে প্রায়োরিটি বেসিসে, সেই রোটেশনে সে ওই ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর আর কাউন্ট হবে না যতদিন পর্যন্ত সে তার পজিশনে হোল্ড করবে। তবে টেনিউর হচ্ছে আপ টু 5 ইয়ার্স, রিনিউয়াল দ্য শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল। একজন ডিরেক্টরের প্রথম টেনিউর হচ্ছে 5 ইয়ার্স, তবে শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল মাধ্যমে সেটাকে রিনিউ করা যাবে। তারপর ডিসকোয়ালিফিকেশন এবং ভ্যাকেশন অফ অফিস। যেমন ডিসকোয়ালিফিকেশন, ডিরেক্টরদের অনেক সময় ডিসকোয়ালিফাইড করে রিমুভ করা যায়। যেমন কখন ডিসকোয়ালিফিকেশন হয়, আনসাউন্ড মাইন্ড ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট। যদি কখনো আনসাউন্ড মাইন্ড হয় বা উন্মাদ পাগল হয় এবং কোর্ট দ্বারা সেটাকে ডিক্লেয়ার করা থাকে তখন সে ডিসকোয়ালিফাইড হয়। আনডিচার্জ ইনসলভেন্ট অর পেন্ডিং ইনসলভেন্সি প্রসিডিং, ফেলিউর টু পে কল অন শেয়ার উইদিন 6 মান্থ, যদি সে মাইনর হয়। এই 4টা কারণে একজন ডাইরেক্টর কি হতে পারে, ডিসকোয়ালিফাইড হতে পারে একজন পারসন ফর ডিরেক্টরশিপ। ভ্যাকেশন অফ অফিস, কখন তার এই পদটুকু কি হয়ে যাবে, ভ্যাকেশন হয়ে যাবে। ফেলিওর টু অবটেন কোয়ালিফিকেশন অফ শেয়ার, যদি সে কোয়ালিফিকেশন শেয়ারটা অবটেন করতে ব্যর্থ হয়। ইনক্যাপাসিটি ডিউ টু ডিসকোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশনের কারণে সে যদি ইনক্যাপাসিটি হয়। তারপর হচ্ছে অ্যাকসেপ্টিং অফিস অফ প্রফিট উইদাউট অ্যাপ্রুভাল। তারপর হচ্ছে অ্যাবসেন্স ফ্রম 3 কনজিকিউটিভ মিটিং অর 3 মান্থ উইদাউট লিভ, যদি সে 3টা পরপর মিটিং অ্যাবসেন্স থাকে অথবা 3 মান্থ উইদাউট লিভে থাকে, সেক্ষেত্রে তার পজিশনটা কি যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে। রিসিভিং এ লোন ইন কন্ট্রিবিউশন অফ সেকশন 103, যদি সেকশন 103 কন্ট্রিবিউশনের মাধ্যমে যদি কোনো সে লোন নিয়ে থাকে। ব্রিচ অফ ডিউটিস আন্ডার সেকশন 105, আন্ডার সেকশন 100 যদি কোনো তার ডিউটিস সে যদি কি হয় ব্রিচ করে, সেক্ষেত্রে তার দায়িত্ব তার পদটুকু কি হয়ে যাবে, ভ্যাকেশন হয়ে যাবে। তারপর হচ্ছে লোন টু ডাইরেক্টরস। যে জেনারেল প্রভিশনটা হচ্ছে কি, নো কোম্পানি মে গ্রান্ট লোন গ্যারান্টিজ টু ডাইরেক্টর অর কানেক্টেড এন্টিটিস। জেনারেল প্রভিশন হচ্ছে যে কোনো কোম্পানি কোনো ডিরেক্টরদেরকে বা তার কনসার্ন এন্টিটিসকে কোনো ধরনের দিতে পারবে না, কোনো লোন বা গ্যারান্টি দিতে পারবে না। এক্ষেত্রে এক্সেপশন হচ্ছে ব্যাংকিং কোম্পানি কিংবা প্রাইভেট কোম্পানি ইজ নট
সাবসিডিয়ারিজ অফ এ পাবলিক কোম্পানি অথবা হোল্ডিং কোম্পানি গ্র্যান্টিং লোন টু সাবসিডিয়ারিজ। এই তিনটা ব্যতীত অন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপর হচ্ছে তবে অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট স্যাংশন বাই দ্য বোর্ড অ্যান্ড অ্যাপ্রুভ বাই শেয়ার হোল্ডার, এটাকে অবশ্যই বোর্ড স্যাংশন করতে হবে এবং সেটা শেয়ার হোল্ডার দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। তবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেটাকে অবশ্যই প্রপারলি ডিসক্লোজ করতে হবে। যদি এক্ষেত্রে নন কমপ্লায়েন্স হয় তাহলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা, 6 মান্থ তার হচ্ছে কি হতে কারণ হতে পারে, অথবা দুইটাই প্রযোজ্য হতে পারে। তারপর হচ্ছে অফিস অফ প্রফিট রেস্ট্রিকশন। এখানে রেস্ট্রিকশন হচ্ছে কি, ডিরেক্টর অফ দেয়ার অ্যাসোসিয়েট ফার্ম কোম্পানিজ মে নট হোল্ড অ্যান অফিস অফ এ প্রফিট আন্ডার দ্য কোম্পানি উইদাউট অ্যাপ্রুভাল ইন জেনারেল মিটিং। এখানে যে আসলে যারা কোম্পানির ডিরেক্টর আছে তারা কোম্পানির কোনো পদে কি করতে পারবে না, প্রফিটেবল পদে, যেমন যারা যেগুলো স্যালারি হোল্ড করে বা রেমুনারেশন হোল্ড করে এমন কোন পদে তারা কি করতে পারবে না, কোন ধরনের কি বসতে পারবে না। এই জন্য বলছে ডিরেক্টর এন্ড দেয়ার অ্যাসোসিয়েট ফার্ম কোম্পানিজ মে নট হোল্ড অ্যান অফিস অফ প্রফিট আন্ডার দ্য কোম্পানি উইদাউট অ্যাপ্রুভাল ইন জেনারেল মিটিং। যেমন এক্সেপশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার বা লিগ্যাল টেকনিক্যাল অ্যাডভাইজার অথবা ব্যাংকার। এই চারটা ব্যতীত বাকি ক্ষেত্রে এই ধরনের কোনো অফিস অফ প্রফিট কি প্রফিটেবল পদে কোনো শিক্ষিত কোনো ডিরেক্টর আসীন হইতে পারবে না। তারপর হচ্ছে রেস্ট্রিকশনস অন বোর্ড পাওয়ার। বোর্ড মাস্ট অবটেন জেনারেল মিটিং অ্যাপ্রুভাল বিফোর। সে কোন কোন ক্ষেত্রে তার রেস্ট্রিকশন আছে, সে এই ধরনের ডিসিশন নিতে হলে বোর্ডের জেনারেল মিটিং অ্যাপ্রুভাল লাগবে। সেটা হচ্ছে সেলিং অর ডিসপোজিং অফ দ্য কোম্পানি আন্ডারটেকিং। যদি কোম্পানির আন্ডারটেকিং কোনো ধরনের সেলিং এন্ড ডিসপোজিং হয় সেক্ষেত্রে অবশ্যই বোর্ডের জেনারেল মিটিং এর অ্যাপ্রুভাল লাগবে। তারপর হচ্ছে রিমিটিং ডেপ্ট ওয়েড বাই ডাইরেক্টর। যদি কোনো ডাইরেক্টরে যদি কোনো লোন কি করে কোম্পানি পরিশোধ করতে চায় সেক্ষেত্রে জেনারেল মিটিং এর অ্যাপ্রুভাল লাগবে। তারপর হচ্ছে বোর্ড প্রসিডিং এন্ড সার্কুলার রেজুলেশন। এখানে মিটিংটা হচ্ছে ডিসিশন মেড কালেকটিভ বাই মেজরিটি ভোট। প্রত্যেকটা বোর্ডের ডিসিশনটা মেজরিটি ভোটের মাধ্যমেই কি ডিসাইড হবে। আর চেয়ারম্যান হ্যাজ এ কাস্টিং ভোট। তারপর হচ্ছে মিনিমাম কোরাম থাকবে হচ্ছে 3 জন, যদি তার শেয়ার হোল্ডার 3 জনের বেশি হয়, আনলেস আদারওয়াইজ ফিক্স। যদি তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা অন্য কোথাও যদি কোনো কিছু ফিক্স না থাকে, বিশেষ করে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যদি কোনো ফিক্স না থাকে যে কোরামের জন্য সদস্য সংখ্যা, তাহলে ইন জেনারেল 3 জন মিনিমাম থাকতে হবে যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি 3-এর অধিক হয়। তারপর হচ্ছে রেজুলেশনটা সার্কুলেশনের মাধ্যমে করা যাবে, সেটা হচ্ছে ভ্যালিড হবে যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেটাকে অ্যালাউ করে এবং বাংলাদেশে অল ডাইরেক্টররা সেটাকে কি করে সাইন করে, তাহলে ওই রেজুলেশনটা সার্কুলেশনের মাধ্যমে ওই রেজুলেশনটা কি হবে, ভ্যালিড হবে। তবে সেটা মাস্ট বি রেকর্ডেড ইন দ্য সাবসিকুয়েন্ট বোর্ড মিটিং এ, সেটা অবশ্যই রেকর্ডেড হতে হবে। কিছু সার্টেন ম্যাটার যেমন ডিক্লারেশন অফ সলভেন্সি, এই ধরনের বিষয়ে মাস্ট বি অ্যাপ্রুভড ইন দ্য জেনারেল মিটিং অনলি। সেগুলো বোর্ড মিটিং এ অ্যাপ্রুভ হইতে হবে, সেক্ষেত্রে সার্কুলেশনের মাধ্যমে করা যাবে না। এ পর্যন্ত আমরা যা দেখলাম বোর্ড অফ ডাইরেক্টরস এন্ড ডাইরেক্টর সম্পর্কে দেখলাম। এই বোর্ড অফ ডাইরেক্টর এবং ডাইরেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের আসবে। এখন আমরা দেখব বোর্ড মিটিং এবং মাইনরসটা কিভাবে হয়। প্রথম হচ্ছে বোর্ড মিটিং ডেফিনেশন এন্ড পারপাস। বোর্ড মিটিংটা হচ্ছে কি, একটা ইন্টারনাল মিটিং অফ দ্য ডিরেক্টর অফ এ কোম্পানি। কোম্পানির ডিরেক্টরদের একটা ইন্টারনাল মিটিং। ইট ফ্যাসিলিটেটস ওভারসাইট, পলিসি ফর্মুলেশন, রিভিউ of a company affairs. Director as elected representative of shareholders কি করে use this meeting to exercise control and discharge কি fiduciary duties গুলো। তারপর হচ্ছে প্রসিডিউর অফ বোর্ড মিটিং। এখানে বোর্ড মিটিং এর প্রসিডিউরটা কি, লেস ফর্মাল দেন জেনারেল মিটিং। যে জেনারেল মিটিং কে একটু কিছুটা লেস ফর্মাল, কম ফর্মাল। এখানে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কোম্পানির যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবেই
এটা কি হবে, এই বোর্ড মিটিংটা কি কন্ডাক্ট হয়। তবে সাবজেক্ট টু কোম্পানি অ্যাক্ট 1994, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি অ্যাক্ট 1994 এর প্রভিশনকে ফলো করতে হয়। যেমন সেকশন 96 এ এটা ম্যান্ডেট করছে যে অ্যাটলিস্ট 1 মিটিং এভরি 3 মান্থে করতে হবে। প্রত্যেকটা কোম্পানিকে প্রতি 3 মাসে একটা মিনিমাম মিটিং করতে হবে এবং বছরে মিনিমাম 4টা মিটিং করতে হবে। তবে এর চাইতে একাধিক বেশি করা যাবে, তবে মিনিমাম এটা অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে নোটিশ অফ দ্য বোর্ড মিটিং। তাহলে এই বোর্ড মিটিং এর নোটিশটা কিভাবে হয়? মে বি ইস্যুড বাই দ্য চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর অর এনি ডিরেক্টর। যে কেউই এই বোর্ড মিটিং এর নোটিশ ইস্যু করতে পারে। তবে কোম্পানির সেক্রেটারি যদি সেটা ইস্যু করে তবে সেটা অবশ্যই বাই বোর্ড অফ দ্য ওয়ার্ডার এর, মানে বোর্ডের পক্ষে সে ইস্যু করছে, এই কথা অবশ্যই তার নোটিশে উল্লেখ থাকতে হবে। সেকশন 95 এ বলা আছে যে নোটিশ মাস্ট বি সেন্ট ইন ডিরেক্টর রিসাইডিং ইন বাংলাদেশ। এখানে যার ডিরেক্টরকে যারা বাংলাদেশে বসবাস করে সেখানে তাদেরকে নোটিশটা অবশ্যই সেন্ড করতে হবে। নো ফিক্সড টাইম ফর নোটিশ। বোর্ড মিটিং এর জন্য কোন ধরনের কতদিন আগে নোটিশটা দিতে হবে আইনে এই ধরনের কোনো বিধিবিধান নাই, তবে একটা রিজনেবল সময়ের মধ্যে অবশ্যই দিতে হবে। তবে সেখানে ডেট, টাইম, প্লেস, মিটিং নাম্বার, এজেন্ডা এগুলো অবশ্যই নোটিশের মধ্যে উল্লেখ থাকতে হবে। তবে এজেন্ডার ক্ষেত্রে শুড বি ক্লিয়ার। এজেন্ডাগুলো ক্লিয়ার থাকতে হবে, কনসাইজ থাকতে হবে, লজিক্যালি অর্ডার্ড হতে হবে, সার্কুলেটেড উইথ অর অ্যাটাচড টু দ্য নোটিশ। তারপর হচ্ছে প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে যে কোনগুলো আমরা প্রায়োরিটি বেশি দেব, যে রুটিন আইটেম ফার্স্ট, যেগুলো রুটিন আইটেমগুলো, যে সকল এজেন্ডা রুটিন এজেন্ডা আছে সেগুলো ফার্স্ট ডিসকাস করতে হবে বা ফার্স্টে নিয়ে আসতে হবে। কন্ট্রোভার্সিয়াল বা লেন্দি ম্যাটার গুলো পরে দিতে হবে। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস ইজ এনকারেজড ফর নোটিশ নোটস বাই পার্টিসিপেন্ট। তারপরে যদি আমরা কোরামের দেখি, কোরামটা কিভাবে হয় একটা বোর্ড অফ মিটিং এ, আমরা আগেও পড়ে আসছি যে বাই আর্টিকেলস অথবা রেগুলেশন 89। আর্টিকেলসে যদি কোনো কিছু স্পেসিফিক থাকে যে কতজনে ওই কোম্পানির জন্য কোরাম হবে, তাহলে সেটাকে ফলো করতে হবে। আর যদি সেটা না থাকে, যদি আর্টিকেলস এ ধরনের কোনো নির্দেশিকা না থাকে, তাহলে রেগুলেশন 89 অনুযায়ী মিনিমাম 3 ডিরেক্টর দিয়ে কোরাম হবে যদি কি হয়, যদি 3 জনের বেশি ডিরেক্টর থাকে। তারপর হচ্ছে মাস্ট বি এ কি ডিসইন্টারেস্টেড কোরাম ফর ভ্যালিড রেজুলেশন। এখানে বলছে যে এখানে মাস্ট বি ডিসইন্টারেস্টেড। এখানে ডিসইন্টারেস্ট বলতে কারো কোনো স্বার্থ, মানে কোরামে কোনো স্বার্থহীন হতে হবে ফর ভ্যালিড রেজুলেশনের জন্য। কোনো ধরনের স্বার্থ নিয়ে কোরাম করা যাবে না, এই জন্য কোরামটা অবশ্যই ডিসইন্টারেস্টেড কোরাম ফর ভ্যালিড রেজুলেশনের জন্য হবে। তারপর হচ্ছে ইফ কোরাম ইজ অ্যাবসেন্ট, যদি কোরাম ইজ অ্যাবসেন্ট, যদি কোরাম পূর্ণ না হয় তাহলে মিটিংটা অ্যাডজন্ট হবে এবং নেক্সট উইকে সেম ডেতে মিটিংটা আবার হেল্ড হবে। তাইলে মিটিং ইজ অ্যাডজন্ট টু দ্য নেক্সট ডে, সেম ডে নেক্সট উইক, একই ডেতে নেক্সট উইকের একই ডেতে সেটা আবার হেল্ড হবে। তারপর হচ্ছে যদি নেক্সট ডেট ইজ পাবলিক হলিডে হয় দেন দ্য নেক্সট ওয়ার্কিং ডে, তখন পরবর্তী ওয়ার্কিং ডেতে মিটিংটা হবে। তারপর হচ্ছে ফক্সের ক্ষেত্রে, বোর্ড মিটিং এর ক্ষেত্রে কোন ধরনের ফক্সি অ্যালাউ না। ডিরেক্টরশিপ ইজ পার্সোনাল, ক্যান নট বি ডেলিগেটেড। তাহলে হচ্ছে সো এটাতে কাউকে ডেলিগেট করা যায় না, কোনো ফক্সি নিয়োগ দেওয়া যায় না। সো ডিরেক্টর যেহেতু একজন পার্সোনাল এবং ডিরেক্টর অবশ্যই একজন ন্যাচারাল পার্সন হয়, সেক্ষেত্রে তাকেই সেখানে অ্যাটেন্ড করতে হয়। ডিরেক্টর মাস্ট অ্যাটেন্ড ইন পার্সন। তারপর হচ্ছে চেয়ারম্যান, বোর্ড অফ মিটিং এর চেয়ারম্যান মে বি পার্মানেন্টলি ইলেক্টেড। কখনো কখনো চেয়ারম্যান, যেমন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে পার্মানেন্টলি ইলেক্টেড থাকে, আর অন্যান্য ক্ষেত্রে মিটিংটা কি মিটিং এ সেটাকে চুজ করা হয়। তারপর হচ্ছে প্রিসাইডস ওভার দ্য মিটিং,
সাধারণত চেয়ারম্যান মিটিংটাকে সভাপতিত্ব করে বা প্রিসাইড করে। তারপর হচ্ছে মে কাস্ট এ সেকেন্ড এন্ড কাস্টিং ভোট ইন এ জেনারেল মিটিং ইফ অথরাইজড বাই আর্টিকেল। যদি আর্টিকেলস এই ধরনের কোনো ধরনের অথরাইজেশন থাকে বা নির্দেশিকা থাকে তাহলে চেয়ারম্যান সেকেন্ড ভোট কাস্ট করতে পারে, যেটাকে বলা হয় কাস্টিং ভোট ইন জেনারেল মিটিং এ। তারপর হচ্ছে বিজনেস ট্রানজিগেটেড ইন এ বোর্ড মিটিং, মানে কোন কোন বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিং এ আলোচনা হয়। টাইপিক্যালি ম্যাটার্স ইনক্লুড, কোন কোন বিষয়গুলো থাকে, যেমন সেটিং পলিসি, ম্যানেজমেন্ট ডিরেকশন, শেয়ার ইস্যুয়েন্স অ্যান্ড ফরফিচার্স, অ্যাপ্রুভাল অফ ট্রান্সমিশন অফ শেয়ার, ফান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড বোরিং, ডিভিডেন্ড ডিক্লারেশন, অ্যাপয়েন্টমেন্ট, ডিসপোজাল অফ স্টাফ, তারপর হচ্ছে ফাইলিং স্ট্যাটুটরি রিটার্ন ইত্যাদি। এই সকল বিষয়গুলো সাধারণত মিটিংগুলোতে আলোচনা হয়। তারপর হচ্ছে নোটিশ ফর জেনারেল মিটিং। এখানে জেনারেল মিটিং এর আমরা একটু পরে দেখবো, আমাদের পরে আরো এটা নিয়ে আসছে, যেটা আমরা জেনারেল মিটিং একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে মোশন। মোশনটা হচ্ছে একটা মোশন ইজ এ প্রপোজাল টু বি ডিসকাসড এন্ড রিজলভ, মানে যে সকল বিষয়গুলো মিটিং এ এজেন্ডা হিসাবে প্রপোজ করা হয়েছে এবং যেগুলো ডিসকাস করা হয়েছে এবং রিজলভ হয়েছে সেগুলোই সাধারণত একটা ওয়ার্ড দ্বারা সেটাকে ইন্ডিকেট করা হয়, যাকে বলা হয় মোশন। ঠিক আছে, যে এই রিকোয়ারমেন্ট হচ্ছে এটা হবে রাইটিং হতে হবে, উইদিন দ্য স্কোপ অফ দ্য মিটিং, ক্লিয়ারলি ওয়ার্ডেড এন্ড অ্যাফার্মেটিভ, ইউজুয়ালি বিগিন উইথ দ্যাট। এই দ্যাট যে ইউজ করে যে সেন্টেন্সটা হবে, যে আমরা দেখি যে এই জিনিসগুলো আলোচনা হয়েছে বলি, তারপরে বলি ক্যান মিটিং ইজ সরি, এখানে যখন আমরা একটা রেজুলেশন, যখন বোর্ড মিটিং এ যে রেজুলেশন গুলো করা হয় তখন একটা জিনিস যখন এজেন্ডা নেওয়া হয় এবং সেটা ডিসকাস এবং করার পরে যখন বোর্ড অ্যাপ্রুভ করে তখন একটা যে দ্যাট দিয়ে একটা সেন্টেন্স রেজুলেশন বা যেটাকে বলা হয় অ্যাপ্রুভ রেজুলেশন, ওই অ্যাপ্রুভ রেজুলেশনটাকে বলা হয় মোশন। যেমন আমি যদি বলি, যেমন একটা অডিটর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যেমন একটা এজেন্ডা হচ্ছে যে মিস XYZ কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অডিটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, তখন একজন যে চেয়ারম্যান থাকে সে এটা বোর্ডের কাছে উপস্থাপন করে এবং সেটা বোর্ড ডিসকাস করে এবং সেখানে অ্যাপ্রুভ করে। তখন যেটা বলে দ্যাট রিজলভ দ্যাট দ্য বোর্ড অফ দ্য কোম্পানি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড মিস্টার XYZ কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ এক্সটার্নাল অডিটর ইজ হেয়ারবাই অ্যাপ্রুভড এন্ড রিজলভড। এইভাবে কথাগুলো আসে। তখন ওই যে দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে সেটাকে বলা হয় বোর্ড অফ মিটিং মাইনার্স এর মোশন বলা হয়। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে ভোটিং, শেয়ার হোল্ডার হ্যাভ দ্য রাইট টু ভোট, প্রক্সি ক্যান ভোট অনলি ফুল নট শো অফ হ্যান্ড, দ্য প্রক্সি ভোটিং মাস্ট ফলো ফর্মাল প্রসিডিওর। তবে এই ভোটিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জেনারেল মিটিং এর ভোটিং এর ইস্যুটা এখানে চলে আসছে। আর প্রক্সি ভার্সেস রিপ্রেজেন্টেটিভ, এখানে আমরা অনেক সময় প্রক্সি এবং রিপ্রেজেন্টেটিভকে কি করি, মিক্স করে ফেলি, কিন্তু এখানে দুই জিনিস, যে প্রক্সি আসলে কে আর রিপ্রেজেন্টেটিভ আসলে কে। প্রক্সি হচ্ছে সাধারণত যখন কোনো ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার যদি কাউকে তার পরিবর্তে, সে জেনারেল মিটিং অ্যাটেন্ড করতে পারবে না ওই শেয়ার হোল্ডার, তার পরিবর্তে যদি কাউকে অ্যাপয়েন্ট করে তখন তাকে বলা হয় প্রক্সি। তাহলে প্রক্সি মিনস অ্যাপয়েন্টেড বাই ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার, আর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সেন্ড বাই কর্পোরেট শেয়ার হোল্ডার। যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার যদি কোনো ইনস্টিটিউশন বা কোনো কর্পোরেট থাকে, ব্যক্তি না, তখন ওই কর্পোরেটের ওই শেয়ার হোল্ডার কর্পোরেট কোম্পানির পক্ষে যদি কাউকে ওই শেয়ার হোল্ডিং কোম্পানির জেনারেল মিটিং এ কাউকে অ্যাপয়েন্ট করা হয় তখন তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। সো আমাদেরকে প্রক্সি এবং রিপ্রেজেন্টেটিভ যে দুই জিনিস, এটাকে ভালো করে জানতে হবে। এখন অনেক কোম্পানি যখন রেজুলেশন করে বা যখন জেনারেল মিটিং এ তার লিগেল প্রক্সি এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্ট করে, তখন দেখা যায় যে লিমিটেড কোম্পানি বা শেয়ার হোল্ডার যারা, তারা ওই প্রক্সি লেটারে কি করে, তার যে জেনারেল মিটিং এর সদস্য হিসাবে অ্যাপয়েন্ট করে, কিন্তু সেটা আসলে ঠিক না। কারণ প্রক্সি একমাত্র যারা ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার তারাই অ্যাপয়েন্ট করতে পারে, কিন্তু কর্পোরেট শেয়ার হোল্ডার
অবশ্যই কোনো প্রক্সিকে অ্যাপয়েন্ট করবে না, সে অ্যাজ এ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে শেয়ার জেনারেল মিটিং এ অ্যাপয়েন্ট করবে। তারপর হচ্ছে যেটা মাইনস, যেটা আমরা বলি যে ভোট মিটিং এর মাইনস গুলোতে এটা অবশ্যই কন্ট্রোল বাই চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যানের সিগনেচার থাকবে। তারপর হচ্ছে ক্যান অমিট ডিফেমেটরি বা ইরিলিভেন্ট কন্টেন্ট গুলো সেগুলোকে কমিট করবে। রেজুলেশন মাস্ট বি রেকর্ডেড, প্রত্যেকটা রেজুলেশন যেগুলোকে বোর্ডে আলোচনা হয়েছে এবং ডিসিশন হয়েছে সেগুলো এই মিটিং মাইনসে কি থাকবে, রেজুলেশনটা রেকর্ড থাকবে। তারপর কারেকশন মাস্ট বি মেড বাই সাবসিকুয়েন্ট রেজুলেশন নট ডিলেশন, কোনো কিছু ডিলেট করা যাবে না। যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় তাহলে সাবসিকুয়েন্ট যে রেজুলেশন হবে, মিটিং হবে, সেখানে সেটা কারেকশন করতে হবে। এবার হচ্ছে এজেন্ডা অফ বোর্ড মিটিং। আমরা এর আগেও কিছু দেখি যে বোর্ড মিটিং আসলে কি নিয়ে আলোচনা হয়। এছাড়া যদি আমরা একটু এট এ গ্লান্সে দেখি যে ফার্স্ট বোর্ড মিটিং এ আসলে কি আলোচনা হয় আর সাবসিকুয়েন্ট মিটিং গুলোতে কি কি নিয়ে আলোচনা হয়, সেটা আমরা দেখবো। যে ফার্স্ট বোর্ড মিটিং এ বোর্ড অফ ডাইরেক্টরস এর চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়, ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয়, ফার্স্ট অডিটরকে অ্যাপয়েন্ট করা হয়, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে ফিক্স করা হয়, শেয়ার সার্টিফিকেট ফরম্যাটকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, অ্যাপ্রুভাল অফ প্রি ইনকর্পোরেশন এক্সপেন্স গুলো, যে একটা কোম্পানির কর্পোরেশন হওয়ার আগে যে এক্সপেন্স গুলো হয়েছে সেগুলোকে অ্যাপ্রুভ করা হয় ফার্স্ট বোর্ড মিটিং এ। তারপর হচ্ছে সাবসিকুয়েন্ট বোর্ড মিটিং গুলোতে অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসার বা অ্যাডভাইজার, শেয়ার ট্রান্সফার, কলিং অফ এজিএম বা ইজিএম, অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর, কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল, ইউজ অফ কমন সিল, রেকমেন্ডেশন অফ ডিভিডেন্ড, অথেন্টিকেশন অফ ফাইন্যান্সিয়াল এবং ক্রিয়েটিং চার্জ এন্ড ওপেন ব্রিচেস। সাবসিকুয়েন্টলি এই জিনিসগুলো সাধারণত আলোচনা হয়, যেগুলো হচ্ছে অ্যাজ পার প্রভিশন দ্বারা। এছাড়াও বিজনেস যে রেগুলার কাজ বা বিভিন্ন ডিসিশন ক্ষেত্র, বরোয়িং কিংবা ইনভেস্টমেন্টের ডিসিশন গুলো, সেগুলো বোর্ড মিটিং এ অ্যাপ্রুভ হয়ে থাকে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল গুলো একটু পরে আলোচনা করব। আগে আমরা হচ্ছে মেইন টপিক গুলো একটু আলোচনা করে আসি। আচ্ছা, আপনাদের বোর্ড অফ ডাইরেক্টরস এবং বোর্ড মিটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, হ্যালো, আপনাদের কোশ্চেন আছে? না দাদা, আপাতত নেই। আচ্ছা, আমরা মেম্বার্স মিটিং এবং মিটিং অফ শেয়ারহোল্ডার, যেটাকে আমরা বলি যে স্ট্যাটুটরি মিটিং আর শেয়ারহোল্ডার যে মিটিং গুলো, সেগুলো ধরো তিন টাইপের মিটিং হয়। একটা হচ্ছে স্ট্যাটুটরি মিটিং, আর একটা হচ্ছে জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। আমরা এই তিনটা মিটিং নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে স্ট্যাটুটরি মিটিংটা, এটা সেকশন 83 তে। এই স্ট্যাটুটরি মিটিংটা সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য রিকোয়ার্ড, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য রিকোয়ার্ড না। তারপর হচ্ছে স্ট্যাটুটরি মিটিং এর টাইমিংটা কখন বলছে, এটা অবশ্যই উইদিন 6 মান্থের মধ্যে, উইদিন 6 মান্থের মধ্যে সেটাকে কি করতে হবে, বিজনেস শুরু হওয়ার 6 মান্থের মধ্যে এই মিটিংটাকে হেল্প করতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটুটরি রিপোর্ট, এখানে প্রিপারেশন এন্ড সার্কুলেশন, যে প্রিপেয়ার্ড বাই দ্য বোর্ড, এই স্ট্যাটুটরি রিপোর্টটাকে প্রিপেয়ার করবে বোর্ড, প্রিপেয়ার করবে এবং সেটা প্রত্যেকটা মেম্বারের কাছে, শেয়ারহোল্ডার মেম্বারদের কাছে সেটা কি করবে, অ্যাটলিস্ট 21 days বিফোর দ্য মিটিং এ সেটা সেন্ড করবে। ইফ সেন্ড লেট, ইট ইজ ভ্যালিড আনলেস অবজেক্ট বাই মেম্বার এন্টাইটেলড টু অ্যাটেন্ড অ্যান্ড ভোট। তবে সে আর শর্ট পিরিয়ডে সেটা করতে পারে বা লেটও করতে পারে, তবে এটা ভ্যালিড হবে তখনই যদি যে সকল মেম্বাররা ভোট এই মিটিং এ অ্যাটেন্ড করবে এবং ভোট দেবে, তারা যদি কোনো আপত্তি না তোলে, তখন পর্যন্ত এটা ভ্যালিড হবে। আদারওয়াইজ শর্ট পিরিয়ডে সেটা কি করা যাবে না।
তারপর হচ্ছে যে সার্টিফিকেশন অফ দ্য স্ট্যাটুটরি রিপোর্ট which is certified by the at least 2 director including managing director if any and another director. তারপর হচ্ছে সার্টিফাইড বাই অডিটর অন ম্যাটার্স রিলেটেড টু শেয়ার অ্যালোটেড, ক্যাশ রিসিভড এবং রিসিভ পেমেন্ট, এগুলো অডিটর দ্বারা সার্টিফাইড হইতে হবে। তারপর হচ্ছে ডিউটিজ অফ কোম্পানি সেক্রেটারি। এক্ষেত্রে কোম্পানি সেক্রেটারির ডিউটি গুলো কি? তার ডিউটি হচ্ছে যে সে কালেক্ট ডাটা ফ্রম 8, একটা স্ট্যাটুটরি ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম, সেই ফর্মের সকল ডাটাগুলো সে কালেক্ট করবে, এনশিওর করবে কমপ্লায়েন্স উইথ সেকশন 3, ড্রাফট দ্য রিপোর্ট উইথ দ্য চেয়ারম্যান এবং এমডি। তারপরে কনভে বোর্ড মিটিং টু অ্যাপ্রুভ দ্য ড্রাফট স্ট্যাটুটরি রিপোর্ট, ফিক্স ডেট, টাইম, ভেন্যু অফ স্ট্যাটুটরি মিটিং। তারপর হচ্ছে অবটেন করবে সার্টিফিকেশন ফ্রম অডিটর এবং ডিরেক্টর থেকে, ফরওয়ার্ড করবে রিপোর্ট টু দ্য মেম্বার 21 days in advance, ফাইল এ কপি উইথ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, প্রিপেয়ার করবে মেম্বার লিস্ট উইথ শেয়ার হোল্ডার, রেকর্ড এবং মেনটেন করবে যে মিটিং মাইনাসটা। তারপর হচ্ছে কিপ কন্ট্রাক্ট অ্যাভেলেবল ফর ইন্সপেকশন। এগুলো হচ্ছে কোম্পানির সেক্রেটারির কাজ। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড যে মিটিংটা হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটাকে এজিএম আমরা বলি। এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেকশন 81 অনুযায়ী যে এভরি ক্যালেন্ডার ইয়ারে একবার হইতে হবে। আমি আবারও একটু বলি যে এই এজিএমটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তাহলে এই এরিয়াগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে হবে এবং যেভাবে কোশ্চেন আসুক না কেন যাতে আপনারা আনসারটা দিতে পারেন। এখানে বলছে যে প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারে একটা এজিএম হতে হবে, তবে একটা এজিএম থেকে আরেকটা এজিএম এর মধ্যে গ্যাপ 15 মাসের বেশি হবে না। ফার্স্ট এজিএমটা উইদিন 18 মান্থের মধ্যে, ইনকর্পোরেশন ডেট থেকে উইদিন 18 মান্থের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে রেজিস্টার মে অ্যালাউ আপ টু 90 days অর টিল December 31st হুইচএভার ইজ আর্লিয়ার। তবে সেক্ষেত্রে রেজিস্ট্রার চাইলে 90 দিন সেটা টাইম বৃদ্ধি করতে পারে, তবে পরবর্তী December 31st মধ্যে, যেটার মধ্যে আগে হবে সে পর্যন্ত। যদি আমার 31st December 90 days এর আগে হয়ে যায় তাহলে আমার তখন 31st Decemberটাকেই কি কাউন্ট করতে হবে। ফার্দার এক্সটেনশন অফ আপ টু 3 months ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপ টু 3 months পর্যন্ত এক্সটেনশন হতে পারে। তারপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল আপ টু 9 months বিফোর এজিএম। ফাইন্যান্সিয়ালটা অবশ্যই 9 months, বেশি হওয়া যাবে না। 12 months যদি ফরেন বিজনেস ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে ফরেন বিজনেস ইন্টারেস্ট কোম্পানি থাকলে সেক্ষেত্রে 12 months বেশি হওয়া যাবে না। তারপর হচ্ছে 1 ফাইন্যান্সিয়াল ইয়ার, যদি আপনার 15 মাসের যদি কি হয়, আপনাকে একটা প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারটা, তবে সেক্ষেত্রে 15 মাসের বেশি হওয়া যাবে না। তবে সেক্ষেত্রে যদি রেজিস্ট্রার যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে 18 মাস পর্যন্ত প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি হতে পারে, করা যায়। তারপর হচ্ছে নোটিশ এবং বিজনেস, বলছে যে এই অ্যানুয়াল জেনারেল মিটিং কে হেল্ড করতে হলে তাকে 21 days রিটেন নোটিশ দিতে হবে। Before AGM, 21 days notice to serve to the all shareholder. তবে সেক্ষেত্রে শর্ট নোটিশ দেওয়া যায় যদি যে যারা যে শেয়ারহোল্ডার আছে তারা যদি কোনো ধরনের কনসার্ন, কোনো ধরনের মানে আপত্তি না তোলে, সেক্ষেত্রে শর্ট নোটিশও এজিএম করা যায়। তারপর যে বিজনেস টাইপিক্যালি ইনক্লুড অ্যাডপশন অফ অ্যাকাউন্টস, ডিক্লারেশন অফ ডিভিডেন্ড, অ্যাপয়েন্টমেন্ট অডিটর ডিরেক্টর। এই সাধারণ জিনিসগুলো সাধারণত এজিএম এ হয়ে থাকে। যেমন অ্যাডপশন অফ অ্যাকাউন্টস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাডপ্ট হয়, ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়, অডিটর এবং ডিরেক্টর কি অ্যাপয়েন্টমেন্ট হয়। এক্ষেত্রে বলছে শেয়ারহোল্ডার উইথ equal to greater than 5% শেয়ার ক্যান প্রপোজ এজেন্ডা। যদি কোনো শেয়ারহোল্ডার 5% এর বেশি শেয়ার হোল্ড করে, সে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কোনো ধরনের কোনো ধরনের এজেন্ডা প্রপোজ করতে পারে। তখন ওই এজেন্ডাকে কি অ্যানুয়াল জেনারেল মিটিং এ উপস্থাপন করতে হয় এবং সেটাকে ডিসকাস করে রেজুলেশন আকারে
প্রকাশ করতে হয়। তারপর হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, তাহলে হচ্ছে হু ক্যান কল, মানে এই এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংটা কে কল করতে পারে। বলছে ডিরেক্টর মে কল অ্যাট এনি টাইম, ডিরেক্টর যে কোনো টাইমেই এই এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংটা কল করতে পারবে। তবে 10% শেয়ার ক্যাপিটাল বেশি হোল্ড করে এমন শেয়ার হোল্ডাররা এই ইজিএম রিকুইজিশনে কল করতে পারে। তারপর এক্ষেত্রেও টাইম হচ্ছে ডিরেক্টর মাস্ট কল ইজিএম উইদিন 21 ডেজ অফ রিকুইজিশন। যদি শেয়ার হোল্ডার রিকুইজিশন করে সেক্ষেত্রে 21 ডেজ নোটিশ করে কি হতে হবে, 21 ডেজ এর মধ্যে এই এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংটা কল করতে হবে। তারপর হচ্ছে মিটিং টু বি হেল্ড উইদিন 45 ডেজ অফ রিকুইজিশন, আর মিটিংটা হেল্ড করতে হবে 45 ডেজ, রিকুইজিশনের 45 ডেজের মধ্যে। ইফ ডিরেক্টর ফেল, যদি কোন ডিরেক্টর এটা করতে ব্যর্থ হয়, রিকুইজিশনিস্ট ক্যান কল ইট উইদিন 3 মান্থ, তখন যে সকল শেয়ার হোল্ডার এই রিকুইজিশন মিটিং ডাকছে তারা 3 মাসের মধ্যে নিজেরাই এই জেনারেল মিটিং ডাকতে পারে। এক্ষেত্রে এই মিটিং এর ক্ষেত্রে যে কোরামটা কিভাবে হবে, যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 মেম্বার এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে 5 মেম্বার্স। মিটিং প্রসিডিউরটা কি, যে চেয়ারম্যান ইজ ইলেক্টেড ইফ নট প্রেজেন্ট, যদি চেয়ারম্যান ওই মিটিং এ উপস্থিত না হয় তাহলে যারা উপস্থিত হবে তাদের মধ্যে থেকে চেয়ারম্যানটা কি হবে, ইলেক্টেড হবে। তারপর হচ্ছে অ্যাডজর্নমেন্ট অ্যালাউড উইথ মেম্বার কনসার্ন, যদি মেম্বারদের কনসার্ন নিয়ে এই মিটিং এর কোন এজেন্ডা বা মিটিংটাকে অ্যাডজর্ন করা, মুলতবি করা যায়। ফুল ক্যান বি ডিমান্ডেড, চেয়ারম্যান হ্যাজ কাস্টিং বোর্ড, যদি কখনো কোনো এজেন্ডার কি হয় ভোট করার দরকার হয়, ফুল করার দরকার হয়, তখন চেয়ারম্যান সেক্ষেত্রে সেই ভোট কাস্টিং করতে পারবে। এক্ষেত্রে স্পেশাল বিজনেস হচ্ছে অল বিজনেস এট দ্য ইজিএম ইজ কনসিডার স্পেশাল, এখানে যে সকল এজেন্ডাগুলো এই ইজিএম এ নেওয়া হবে সকল এজেন্ডাগুলোকে কি হবে, স্পেশাল হিসেবে কনসিডার করা হবে। তারপর হচ্ছে ভোটিং রাইট এন্ড প্রসিডিওর, শো অফ হ্যান্ড, 1 ভোট পার মেম্বার প্রেজেন্ট ইন পারসন, বলছে যে সকল মেম্বার উপস্থিত হবে মিটিং এ তাদের প্রত্যেকের এজ এ পার্সন হিসাবে প্রত্যেকের একটা করে ভোট কাউন্ট হবে। 1 ভোট পার শেয়ার অর পার বিরিটিয়াত অফ স্টক। তারপর হচ্ছে জয়েন্ট হোল্ডার, ভোট অফ দ্য সিনিয়র হোল্ডার অ্যাজ পার দ্য রেজিস্টার ইজ ভ্যালিড। আর হচ্ছে যদি কখনো একটা শেয়ার দুজন শেয়ার হোল্ডার কিনে, দুজন পার্সন কিনে, বা কিছু শেয়ার এট এ টাইমে দুজন জয়েন্ট শেয়ার হোল্ডার হয়, সেক্ষেত্রে এদের মধ্যে যে সিনিয়র থাকবে সে এই ভোটটার অধিকারী হবে, জুনিয়র পার্সন না। আনসাউন্ড মাইন্ডের ক্ষেত্রে তার লিগ্যাল গার্ডিয়ান বা অর কমিটি মে ভোট, লিগ্যাল গার্ডিয়ান অথবা কমিটি এই ভোটটা প্রেজেন্ট করবে। ডিফল্টিং মেম্বার ক্ষেত্রে মেম্বার উইথ আনপেড কল অর ডিউ ক্যান নট ভোট, ডিফল্টিং মেম্বাররা তারা কি হতে পারে না, ভোট দিতে পারবে না। প্রক্সির ক্ষেত্রে মাস্ট বি ইন রাইটিং, প্রক্সি ভোটিংটা মাস্ট বি ইন রাইটিং হতে হবে, অ্যাপয়েন্টেড বাই ইন্ডিভিজুয়াল অর অথরাইজড কর্পোরেট অফিসার। তারপর হচ্ছে কোম্পানিজ নিড বোর্ড রেজুলেশন টু ভোট বাই প্রক্সি, কোম্পানি আন্ডার সেকশন 28 ক্যান নট ভোট বাই প্রক্সি। তারপর হচ্ছে জেনারেল মিটিং প্রসিডিউরটা কি, নোটিশ অফ মিটিং, বলছে এটা অবশ্যই স্পেসিফাইড ডেট, টাইম, প্লেস, নেম, কোম্পানি, বিজনেস নেচার সবকিছু থাকতে হবে নোটিশে। তারপর হচ্ছে এটা হচ্ছে মাস্ট বি ফ্রাঙ্ক, ক্লিয়ার এবং আনকন্ডিশনাল হতে হবে। নোটিশ নট নিডেড ইফ অল মেম্বার আর প্রেজেন্ট অর এগ্রি। তারপর হচ্ছে অ্যাডজর্ন মিটিং আন্ডার 10 days নিড নো নিউ নোটিশ। তারপর যদি আমরা দেখি যে কোরাম এন্ড ভ্যালিডিটি, বলছে এই ভ্যালিডিটি অফ দ্য মিটিং প্রসিডিং ক্যান বি কোশ্চেন ইফ কোরাম অর নোটিশ রিকোয়ারমেন্ট আর নট মিট, যদি কি হয় কোরামটা ফুলফিল না হয় কিংবা নোটিশটা যদি প্রপার টাইমে না দেওয়া হয় তাহলে কি হতে পারে, ওই মিটিংটা ভ্যালিডিটি হারাতে পারে। এক্ষেত্রে রেজুলেশন ফার্স্ট, যদি অল মেম্বার প্রেজেন্ট থেকে সেটাকে স্বতঃস্ফূর্ত ভাবে রেজুলেশন পাস করে সেক্ষেত্রে ওই মিটিংটা ভ্যালিড বলে গণ্য হবে।
তারপর হচ্ছে কোরাম রিকোয়ারমেন্টটা কি বলছে, আর্টিকেলস গভর্ন কোরাম। আর্টিকেলসে অবশ্যই কোরামের রিকোয়ারমেন্ট থাকবে যে কতজন এটাকে প্রেজেন্ট থাকতে হবে। আর আদারওয়াইজ ডিফল্ট রুলস অ্যাপ্লাই। এছাড়া যদি আর্টিকেলসে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে রেগুলেশনের যে প্রভিশনটা আছে সেই রুলসটা এখানে অ্যাপ্লাই হবে, যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 মেম্বার এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে 5 মেম্বার প্রেজেন্ট। তারপর হচ্ছে অ্যাডজর্নমেন্টের ক্ষেত্রে কোন একটা কোম্পানি যদি কোরাম পূর্ণ না হয় তাহলে সেটা 30 মিনিট পর্যন্ত মুলতবি রাখা যায়। যদি রিকোয়ার্ড কোরাম ইজ নট প্রেজেন্ট উইদিন 30 মিনিট তাহলে শিডিউল স্টার্ট অফ দ্য মিটিং, তাহলে তখন কি মিটিংটা স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে যদি মিটিং ওয়াজ রিকুইজিশন, যদি ওই মিটিংটা কোনো রিকুইজিশনের মাধ্যমে আসে সেক্ষেত্রে মিটিং ইজ ডিসলভ, ইট ক্যান নট বি প্রসিড ফার্দার। এটা কি করে ডিসলভ হয়ে যাবে, এটা প্রসিড করা হবে না। আর যদি মিটিংটা রিকুইজিশনের মাধ্যমে না হয় তাহলে মিটিং ইজ অটোমেটিক্যালি অ্যাডজর্ন টু দ্য সেম টাইম প্লেস অন দ্য সেম ডে অফ দ্য ফলোইং উইক। যদি আমার কোরামটার ক্ষেত্রে যদি 30 মিনিট অপেক্ষা করার পরেও যদি আমার কোরামটা পূর্ণ না হয়, এক্ষেত্রে ওই মিটিংটা যদি রিকুইজিশন মিটিং হয় তাহলে ওই মিটিংটা ইজ ডিসলভ, এটা আর ফার্দার প্রসিড হবে না। আর যদি সেটা রিকুইজিশন মিটিং না হয় এবং 30 মিনিটের পরও যদি কোরাম পূর্ণ না হয় তাহলে ওই মিটিংটা অটোমেটিক্যালি অ্যাডজর্ন হবে কোন পর্যন্ত, নেক্সট উইকে সেম ডেতে সেম টাইম প্লেস একই সময় সেটা অ্যাডজর্ন হবে। তারপর হচ্ছে কোরাম মাস্ট বি ইফেক্টিভ অনলি কোয়ালিফাইড ভোটিং মেম্বার কাউন্ট। তারপর হচ্ছে এক্সটার্নাল জেনারেল মিটিং মাস্ট কি হতে হবে, ফার্স্ট উইথ 3/4 মেজরিটি ভোট। তারপর হচ্ছে অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস, কোম্পানি অ্যাক্ট সেকশন 189। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে বলছে যে আসলে কোম্পানির অ্যাকাউন্ট গুলোকে বা সেগুলো কিভাবে অথেন্টিকেশন হবে। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে বলছে যে এই অ্যাকাউন্টসটা সাইন বাই ম্যানেজার অ্যান্ড 3 ডিরেক্টরস, যদি সেটা 3 জনের বেশি হয়, যদি 3 জনের যদি কম হয় তাহলে সেটা অল ডিরেক্টররাই সাইন করবে। আর আদার ক্ষেত্রে এমডি সাইন করতে হবে এবং এছাড়া যে কোনো একজন ডিরেক্টর, মিনিমাম 2 জন ডিরেক্টর সাইন করতে হবে, এমডি এবং অন্য একজন ডিরেক্টর, টোটাল 2 জন। ইফ ইউর ডিরেক্টর প্রেজেন্ট ইন বাংলাদেশ, যদি কিছু ডিরেক্টর বাংলাদেশে অবস্থান করে তাহলে অল প্রেজেন্ট মাস্ট সাইন এন্ড এক্সপ্লেন নন কমপ্লায়েন্স। আর অডিটর রিপোর্টে মাস্ট বি অ্যাটাচড টু অ্যাকাউন্ট, অডিটর রিপোর্ট অবশ্যই অ্যাকাউন্টসটা কি হতে হবে, মাস্ট বি অ্যাটাচড টু অ্যাকাউন্টস, অ্যাকাউন্টের সাথে অ্যাটাচড হতে হবে। ব্যাংক কোম্পানি একটা ক্ষেত্রে বলছে লোকাল কোম্পানি সাইন বাই এমডি এবং 3 ডিরেক্টর, আর ফরেন ব্যাংকের ক্ষেত্রে বলছে সাইন বাই বাংলাদেশ ব্রাঞ্চ ম্যানেজার এন্ড নেক্সট সিনিয়র অফিসার। কারণ ফরেন ব্যাংকের তো আর ডিরেক্টর নাই বা তাদের কোনো শেয়ার হোল্ডার এখানে থাকে না, তখন তাদের ক্ষেত্রে এখানে যে বাংলাদেশের যে ব্রাঞ্চ ম্যানেজার থাকবে এবং তার যে নেক্সট সিনিয়র অফিসার আছে সে ওই কোম্পানির অ্যাকাউন্টসে সাইন করবে। তারপর হচ্ছে বোর্ড রিপোর্ট। বোর্ড রিপোর্ট মাস্ট ইনক্লুড স্টেট অফ অ্যাফেয়ার্স, কোম্পানির অ্যাফেয়ার্স সম্পর্কে তার স্টেট থাকবে, ট্রান্সফার টু রিজার্ভ সম্পর্কে, ট্রান্সফার সম্পর্কে ইনক্লুড থাকবে। তারপরে ম্যাটেরিয়াল পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট, যদি কোনো ম্যাটেরিয়াল পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট থাকে সেটা বোর্ড রিপোর্টে থাকবে। তারপর হচ্ছে বোর্ড রিপোর্টটা অবশ্যই সাইন বাই চেয়ারম্যান অর রিকোয়ার্ড ডিরেক্টর। তারপর হচ্ছে অ্যানুয়াল রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন লিস্ট অফ মেম্বার, যেটাকে বলে সেকশন 36 এ বলছে যে ফাইলড উইদিন 18 মান্থ অফ ইনকর্পোরেশন এন্ড অ্যানুয়ালি দেয়ার আফটার, বলছে 18 মান্থের মধ্যে এই অ্যানুয়াল রিটার্নটা সাবমিট করতে হবে লিস্ট অফ মেম্বারের। তারপর এটাতে অবশ্যই নেম, অ্যাড্রেস, ন্যাশনালিটি এবং অকুপেশন অফ দ্য শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডিং এবং ট্রান্সফার, ক্যাপিটাল স্ট্রাকচার, শেয়ার ইস্যুড, শেয়ার ওয়ারেন্ট, পারচেজ শেয়ার, ডিরেক্টর, ম্যানেজার, অডিটর, দেয়ার চেঞ্জ, টোটাল ডেট, মর্টগেজ চার্জ, এই সকল বিষয়গুলো এই অ্যানুয়াল রিটার্নে অবশ্যই মেনশন করতে হবে। এই অ্যানুয়াল রিটার্নটা এমডি এবং এই ডিরেক্টর অর এমডি প্লাস সেক্রেটারি ম্যানেজার
যে কেউ সাইন করতে হবে, যে এমডি এন্ড অর ডিরেক্টর অথবা এমডি প্লাস সেক্রেটারি অথবা ম্যানেজার। প্রাইভেট কোম্পানি মাস্ট অলসো সার্টিফাই টু পাবলিক শেয়ার ইনভাইটেশন ওয়াজ মেড। তারপর হচ্ছে রিটার্ন মাস্ট ফলো শিডিউল 10 ফরম্যাট। অবশ্যই এই রিটার্নটা অবশ্যই শিডিউল 10 ফরম্যাটে থাকতে হবে। তারপর হচ্ছে ডিভিডেন্ড ডিক্লারেশন এন্ড পেমেন্ট। হচ্ছে ডিভিডেন্ড ডিক্লারেশন রেগুলেশন 96 এন্ড শিডিউল 1 এ যেটা বলছে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বাই জেনারেল মিটিং লিমিটেড টু ডিরেক্টরস রিকমেন্ডেশন। তারপর হচ্ছে পেইড উইথিন 2 মান্থ আনলেস ডিসপিউট অর অ্যাডজাস্টেড এগেনস্ট ডিউজ। আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বলছে ডিভিডেন্ড পেইড উইথিন 30 days এদার বাই ক্যাশ ট্রান্সফার অর ডিভিডেন্ড ওয়ারেন্ট। পেনাল্টি ফর ডিফল্ট, যদি এক্ষেত্রে কোনো ডিফল্ট হয় তাহলে পার ডেতে 5,000 টাকা জরিমানা হবে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে বলছে এই ইন্টারিম ডিভিডেন্ড প্রফিট থেকে পেড করা হবে, তবে ইন প্রপোর্শন টু শেয়ার প্রপোর্শন অনুযায়ী, তবে রিজার্ভ ক্যান বি সেট অ্যাসাইড ফর কন্টিনজেন্সি অর ইকুয়ালাইজিং ডিভিডেন্ড। ডিভিডেন্ড রিসিপ্টটা যে জয়েন্ট হোল্ডার ক্যান গিভ রিসিপ্ট ফর ডিভিডেন্ড আর ডিভিডেন্ড ডু নট বেয়ার ইন্টারেস্ট। ডিভিডেন্ড কখনো যদি পরিশোধ না করা হয় তাহলে যদি এটা ক্যারি ফরওয়ার্ড থাকে সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট বেয়ার করবে না। তাহলে আমরা এখানে দেখতে পারি ডিভিডেন্ডটা ডিক্লেয়ার দুইভাবে হয়, একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড হতে পারে আর একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড হইতে পারে। তবে ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে অবশ্যই ইন্টারিম ডিভিডেন্ডটা প্রফিট বা প্রমোশনের শেয়ার থেকে দেওয়া হয়, তবে সেটা পরবর্তী যে এজিএম হবে সেখানে সেটা অ্যাপ্রুভ হইতে হয়। আর এক্ষেত্রে ডিভিডেন্ড ডিক্লেয়ার ক্ষেত্রে লিস্টেড কোম্পানিকে 30 days এর মধ্যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে, সেটা ক্যাশ ট্রান্সফার হতে পারে অথবা শেয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট হতে পারে। আর যদি এটা সে নন কমপ্লাই করে তাহলে তাকে পার ডেতে 5,000 টাকা জরিমানা হতে পারে। এই ছিল আমাদের টোটাল স্ট্যাটুটরি যে বোর্ড মিটিং গুলো ছিল বা শেয়ার হোল্ডার মিটিং গুলো ছিল, এই নিয়ে আমাদের টোটাল কোশ্চেন। এই ছাড়া এই রিলেটেড কিছু আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন আছে যেটা আমরা আজকে হয়তো আমি দেখাবো না, আমি নেক্সট ক্লাসে এই এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে আজকে আমাদের আরেকটা যে এরিয়া আছে সেটা হচ্ছে আমাদের বোর্ড মিটিং এবং স্ট্যাটুটরি বুকস এন্ড রেজিস্টার। আমরা শুধু স্ট্যাটুটরি বুকস এন্ড রেজিস্টারটা একটু দেখবো, দেন হচ্ছে আমরা আজকের ক্লাসটা অফ রেখে দেন নেক্সট ক্লাসে আমাদের এই যে টপিক গুলো আমরা আলোচনা করছি সেই টপিকস এর রিলেভেন্ট যে এক্সাম্পল এবং এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো, এক্সামে যে ধরনের কোশ্চেন আসে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে স্ট্যাটুটরি বুকস এন্ড রেজিস্টার যদি আমরা দেখি, প্রত্যেকটা লিমিটেড কোম্পানিকে তার কিছু স্ট্যাটুটরি বুকস মেনটেন করতে হয় এবং রেজিস্টার মেনটেন করতে হয়। যেমন স্ট্যাটুটরি বুকস মিনস হচ্ছে ম্যান্ডেটরি আন্ডার কোম্পানি অ্যাক্ট 1994, যে কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী তাকে ম্যান্ডেটরি সেগুলো মেনটেন করতে হয়। সার্ভ এজ অফিসিয়াল রেকর্ড অফ কোম্পানি অপারেশন, এখানে দুই ধরনের বুকস আছে স্ট্যাটুটরি বুকস, একটা হচ্ছে স্ট্যাটুটরি রেজিস্টার আর একটা স্ট্যাটিস্টিক্যাল সাবসিডিয়ারি রেজিস্টার। রিকোয়ার্ড টু বি কিপড আপডেট এন্ড অ্যাভেলেবল ফর ইন্সপেকশন, এগুলো সবসময় আপডেট রাখতে হয় এবং ইন্সপেকশনের জন্য অ্যাভেলেবেল রাখতে হয়। এই স্ট্যাটুটরি বুকস এর মধ্যে একটা স্ট্যাটুটরি বুকস হচ্ছে রেজিস্টার অফ মেম্বার সেকশন 34। এই রেজিস্টার অফ মেম্বার, এই রেজিস্টারটা প্রত্যেকটা কোম্পানিকে মেনটেন করতে হয়। এই রেজিস্টার অফ মেম্বারের মধ্যে মেম্বারদের রেকর্ড, নেম, অ্যাড্রেস, নাম্বার অফ শেয়ার, সার্টিফিকেট, ডেট অফ এক্সপায়ারি সবকিছু এখানে উল্লেখ করে। তারপর হচ্ছে প্রমিউজিভ এভিডেন্স ফর মেম্বারশিপ, তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে মাস্ট বি আপডেটেড মেটিকুলাসলি, তারপর হচ্ছে ডিফল্ট, যদি এটা সে মেনটেন না করে তাহলে পার ডে 100 টাকা করে ডিফল্ট ওই কোম্পানির হবে। তাহলে এই মেম্বার রেজিস্টার খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা স্ট্যাটুটরি রেজিস্টার এবং এটা একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটে মেনটেন করতে হয়। তারপর হচ্ছে রেজিস্টার অফ ডাইরেক্টরস, এই রেজিস্টার অফ ডাইরেক্টর রেজিস্টার তো মেনটেন করতে হয়, সেটা সেকশন 115। এখানে ডিরেক্টরদের নেম, অ্যাড্রেস, ন্যাশনালিটি, অকুপেশন, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, রেজিগনেশন সবই থাকবে। অল চেঞ্জ মাস্ট বি আপডেটেড, যদি কোনো ডিরেক্টর এখানে রিজাইন করে, রিজয়েন হয়, অ্যাপয়েন্টেড হয়, সকল ধরনের আপডেট এই রেজিস্টারে থাকবে। যদি কোনো কোম্পানি এটা মেনটেন করতে ডিফল্ট হয় সেক্ষেত্রে তার 500 টাকা করে জরিমানা হবে। তারপর হচ্ছে
রেজিস্টার অফ মর্টগেজ অ্যান্ড চার্জেস, যত ধরনের মর্টগেজ এবং কোনো চার্জ যদি অ্যাপ্লাই হয় সেক্ষেত্রেও কোম্পানিকে রেজিস্টার মেনটেন করতে হয়। এক্ষেত্রে তাকে রেকর্ড ডিটেলস অফ অল চার্জ অন কোম্পানি অ্যাসেটস ইনক্লুড অ্যামাউন্ট, প্রপার্টি ডেসক্রিপশন, মর্টগেজ নেম, এগুলো সব থাকতে হয়। এক্ষেত্রে যদি সে এই জিনিসগুলো শুধু অমিশন করে, কোনো ডিফল্ট হয়, সেক্ষেত্রে তাকে 2000 টাকা জরিমানা হতে পারে। তারপর হচ্ছে রেজিস্টার অফ কন্ট্রাক্ট উইথ ডাইরেক্টরস, ডাইরেক্টর সাথে যদি কোনো কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে একটা রেজিস্টার মেনটেন করতে হয়। সেটা fully particularly of related party transaction involving directors help ensure transparency and avoid conflict of interest। আর এটা যদি কোম্পানি মেনটেন করতে ব্যর্থ হয় তাহলে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এ পর্যন্ত আমরা দেখলাম যে স্ট্যাটুটরি বুকস। এবার হচ্ছে স্ট্যাটুটরি বুকস এর পরিবর্তে এবার কিছু আছে বুকস যেগুলো মেনটেন করতে হয়, সেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বা সাবসিডি রেজিস্টার, যেগুলো নট ম্যান্ডেটরি বাই ল বাট অ্যাডমিনিস্ট্রেশন পারপাস এসেনশিয়াল। যেমন অ্যাপ্লিকেশন অফ অ্যালটমেন্ট রেজিস্টার, যে অ্যাপ্লিকেশন অর অ্যালটমেন্ট রেজিস্টার থাকে কন্টেন্ট শেয়ার অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট ডিটেলস ইউজড এট ইনকর্পোরেশন ডিউরিং এ পাবলিক ইস্যু, হেল্প ইন অ্যাকুরেট ফাইলিং অফ রিটার্ন অফ অ্যালটমেন্ট। তারপর আরেকটা রেজিস্টার হচ্ছে রেজিস্টার অফ শেয়ার ট্রান্সফার, যদি কোনো শেয়ার ট্রান্সফার হয় তার জন্য একটা রেজিস্টার মেনটেন করতে হয়। সেখানেও রেকর্ড ট্রান্সফারি, নাম্বার অফ শেয়ার, সার্টিফিকেট নাম্বার। তারপরে নট explicitly required by section but functionally essential, keep for litigation and audit trial এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শেয়ার সার্টিফিকেট অথবা ডিভেঞ্চার বুক, এটা হচ্ছে একটা সাবসিডি রেজিস্টার, নট স্ট্যাটুটরি রেজিস্টার। এটাকেও অলসো নোন অ্যাজ এ স্ক্রিপ্ট রেজিস্টার বলা হয়। এর মধ্যে কন্টেন্ট, সার্টিফিকেট নাম্বার, হোল্ডার নেম, নাম্বার অফ শেয়ারস, ডিভেঞ্চার, এগুলো সব থাকে। আর এটা অ্যাজ এ ফিজিক্যাল সিকিউরিটি ট্র্যাকিং লেজার হিসাবে এটা ইউজ হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স বুক, এজেন্ডা বুক, প্রক্সি রেজিস্টার। এই রেজিস্টার গুলো হচ্ছে সবই সাবসিডি রেজিস্টার, এগুলো কোম্পানিকে অ্যাডমিনিস্ট্রেশন পারপাস এগুলো রেকর্ড করতে হয়। অ্যাটেন্ডেন্স বুকস এর মধ্যে রেকর্ড করতে হবে ডিরেক্টর অ্যাটেন্ডেন্স ইন বোর্ড মিটিং, কোন কোন ডিরেক্টর কোন বোর্ড মিটিং অ্যাটেন্ড করছে তার ডিটেলস থাকবে। ইনক্লুড অরিজিনাল সিগনেচার, রিজনস ফর অ্যাবসেন্স, যদি কখনো অ্যাবসেন্স থাকে সেগুলো রিজনস গুলো মেনশন থাকবে। সাপোর্ট ট্রান্সপারেন্সি এন্ড বোর্ড অ্যাকাউন্টেবিলিটি, আসলে তারা রাইট টাইমে বোর্ডে আসতেছে কিনা, কে অ্যাবসেন্স আছে কিনা, কে কয়টাতে অ্যাবসেন্স করছে, এই ধরনের জিনিসগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য এই রেজিস্টারটা মেনটেন করতে হয়। এজেন্ডা বুকে বলছে যে এজেন্ডা অফ পয়েন্ট লেফট সাইডে আর রাইট সাইডে হচ্ছে কোম্পানির সেক্রেটারি নোট। তারপর হচ্ছে সার্ভ এজ এ গাইড ফর অ্যাকুরেট কি মাইনরস রাইটিং গুলোর জন্য। প্রক্সি রেজিস্টার হচ্ছে মিটিং ওয়াইজ রেকর্ড অফ প্রক্সি রিসিভ, অ্যাপয়েন্টার, প্রক্সি হোল্ডার, তারপর সার্কুলার ফর রিজলভিং ফিউচার ডিসপিউট ওভার প্রক্সি ভোট, এই জিনিসগুলো প্রক্সি রেজিস্টারে মেনটেন করতে হয়। এখানে আমি জাস্ট হচ্ছে এট এ গ্লান্সে একটা সামারি দিয়ে দিচ্ছি যে রেজিস্টার গুলোর, যে কোন রেজিস্টারটা কোন মেনটেন করতে হবে এবং সেটা সেকশন কত, কোনটা ম্যান্ডেটরি কোনটা ম্যান্ডেটরি না, আর যদি এটা নন কমপ্লায়েন্স হয় সেক্ষেত্রে তার পেনাল্টিটা কি হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে মেইনটেন্স অফ বুকস, অ্যাকাউন্টস এন্ড অডিট। বলছে মেইনটেন্স অফ বুক অফ অ্যাকাউন্টস, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1984 ডিরেক্টর মাস্ট এনশিওর করতে হবে রেকর্ড অফ অল মানি রিসিভড এন্ড এক্সপেন্ডেড, সেলস পার্সেল অফ গুডস, অ্যাসেট লায়াবিলিটিস, কস্ট অ্যাকাউন্ট। লোকেশন বলছে কি বুকস টু বি কিপড এট দ্য রেজিস্টার অফিস or other location as determined by director, open to directors during business hour. তারপর access to books, member যারা কি নন ডাইরেক্টর cannot be inspect book account unless permitted by law, authorized by director in general meeting। যদি লতে পারমিট না করে কিংবা ডিরেক্টর আর জেনারেল মিটিং যদি অথরাইজ না হয় সেক্ষেত্রে মেম্বার যারা ডিরেক্টর না তারা কি করতে পারবে, ক্যান নট ইন্সপেক্ট বুকস এবং অ্যাকাউন্ট গুলোকে ইন্সপেক্ট করতে পারবে না। তারপর হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বলছে অ্যানুয়ালি প্রিপেয়ার্ড এন্ড লেট বিফোর জেনারেল মিটিং। তারপর হচ্ছে বুকস, এর মধ্যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস থাকবে, ব্যালেন্স শিট থাকবে, ডাইরেক্টরস রিপোর্ট থাকবে। তবে ব্যালেন্স শিট এবং রিপোর্ট টু বি সেন্ড 40 days বিফোর এজিএম টু অল এন্টাইটেল শেয়ার হোল্ডার অর মেম্বার।
ডিটেলস ইন প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে থাকবে গ্রস ইনকাম থাকবে, গ্রস এক্সপেন্ডিচার থাকবে, অল ইনকাম ইয়ার এক্সপেন্স টু বি ইনক্লুডেড, মাল্টি ইয়ার এক্সপেন্সেস মাস্ট বি ফুলি ডিসক্লোজ উইথ জাস্টিফিকেশন ফর কি পার্শিয়াল রিকগনিশন। আর ব্যালেন্স শিটে থাকবে টু বি মেড আপ উইদিন 6 মান্থ বিফোর এজিএম এ, অবশ্যই এজিএম এর 6 মান্থ আগের 6 মান্থ পর্যন্ত কি করতে ব্যালেন্স শিট থাকবে, এর আগের ব্যালেন্স শিট হবে না। accompanied by director reports and dividend proposal। তারপর হচ্ছে অডিট রিকোয়ারমেন্ট থাকবে কি অডিটর অ্যাপয়েন্টমেন্ট এন্ড ডিউটিজ অ্যাজ পার সেকশন 212 and 230। তারপর হচ্ছে মাস্ট কমপ্লাই উইথ দ্য সেকশন 181 থেকে 191 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994 ফর অডিট অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল স্টাডি বুকস এবং মেনটেন যে বুকস অফ রেজিস্টার গুলো মেনটেন এই পার্টটা। আমরা হয়তো 12:30 বেজে গেছে, আজকে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই যে রিটার্ন টু বি ফাইলড দ্য ফ্রেম। এখানে একটা পার্ট আছে শুধু, আমরা যে কোন কোন রিটার্ন গুলো কখন ফাইল করতে হয় এই জিনিসটা একটু দেখে দিই। আর এর রিলেটেড যত ধরনের এক্সাম্পল বা এক্সাম রিলেটেড কোশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে শুরু হওয়ার আগে এটি নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা পরীক্ষার প্রিপারেশনের জন্য একটু মানে প্রিপেয়ার হবেন যে আসলে কিভাবে আমাকে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে যে কোম্পানিগুলো কোন কোন রিটার্ন গুলো সাবমিট করতে হয়, কোন ফর্মে সাবমিট করতে হয় এবং তার ডেডলাইনটা কি। যেমন আমরা যদি দেখি রিটার্ন অফ অ্যালটমেন্ট, যদি কোনো রিটার্ন অফ অ্যালটমেন্ট কোনো শেয়ার অ্যালটমেন্ট করা হয় তাহলে তার ওই একটা রিটার্ন সাবমিট করা হয়, সেটা অ্যালটমেন্টের 60 দিনের মধ্যে সাবমিট করতে হবে। পার্টিকুলার ফর মর্টগেজের জন্য আপনাকে একটা রিটার্ন সাবমিট করতে হবে, সেটা হচ্ছে 21 ডেজ। যখন মর্টগেজ হবে সেটা এক্সিকিউশনের 21 ডেজের মধ্যে সেটা আরজিসিকে জমা দিতে হবে। মডিফিকেশন অফ মর্টগেজ, যদি মর্টগেজে কোনো ধরনের মডিফিকেশন আসে সেটাও মডিফিকেশন থেকে 21 ডেজের মধ্যে দিতে হয়। স্যাটিসফ্যাকশন অফ মর্টগেজ, সেটাও 21 ডেজের মধ্যে হবে। রেজিস্টার অফিস নোটিশ এবং চেঞ্জেস, এক্ষেত্রে 28 ডেজের মধ্যে আরজিসিকে ইনফর্ম করতে হয়। স্পেশাল বা ইজিএম রেজুলেশনের ক্ষেত্রে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে মিটিং এর সেটা রিটার্ন ফাইল করতে হয়। তারপর প্রসপেক্টাসের ক্ষেত্রে অন অর বিফোর ডেট অফ ইস্যু, যখন ইস্যু করবে তখন ওই ডেটে অথবা তার পূর্বে কি আরজিসির কাছে সেটা ফাইল করতে হয়। চেঞ্জ অফ কোম্পানি নেম, যদি কোম্পানির নাম চেঞ্জ করতে হয় তাহলে রেজুলেশন নেওয়ার 15 দিনের মধ্যে কি করতে হবে, সাবমিট করতে হবে। চেঞ্জ ইন মেমোরেন্ডাম, যদি মেমোরেন্ডাম কোনো চেঞ্জ আসে তাহলে কোর্ট অর্ডারের 90 দিনের মধ্যে আরজিসির কাছে আবেদন করতে হবে। শেয়ার সাবডিভিশন বা কনসলিডেশন, এক্ষেত্রে অ্যাকশন নেওয়ার এই 15 দিনের মধ্যে কি রিটার্ন ফাইল করতে হবে। তারপর যে পাবলিক কোম্পানি কনভার্সন, প্রাইভেট থেকে যদি পাবলিক কোম্পানি কনভার্সন করতে চাই সেক্ষেত্রে ডিসিশন নেওয়ার 30 দিনের মধ্যে রিটার্ন ফাইল করতে হবে। আবার পাবলিক লিমিটেড থেকে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি আসে সেক্ষেত্রে 15 দিনের মধ্যে জানাতে হবে। ইনক্রিজ ইন শেয়ার ক্যাপিটাল আর মেম্বার্স, যদি কোনো শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করতে চায় সেটাও ডিসিশন নেওয়ার 15 দিনের মধ্যে রিটার্ন ফাইল করতে হবে। চেঞ্জ ইন মেমোরেন্ডাম অফ, যেটা বললাম যে মেমোরেন্ডাম যদি চেঞ্জ করতে হয় সেটা কোর্ট অর্ডারের 90 দিনের মধ্যে রিটার্ন ফাইল করতে হবে। এ হচ্ছে টোটাল আমাদের আজকের টপিকস। আর এই টপিক্সের যে এক্সামগুলো আমি যেটা বলছি, যেহেতু আজকে টাইম শর্টের কারণে আমরা দেখাতে পারতেছি না, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা সেই এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, তাইলে আমি দু একটা কোশ্চেন নিয়ে দেন হচ্ছে আসলে ক্লাসটা আমি শেষ করব। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আজকে কোশ্চেন নেব, না হলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এই রিলেটেড আমরা এক্সাম্পল পরীক্ষার কিছু আন্ডারস্ট্যান্ডিং এক্সাম্পল দেখাবো, আর হচ্ছে কিছু হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের কোনো কোশ্চেন নাই। কোশ্চেন কি আছে আপনাদের কারো?
ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আমরা নেক্সট ক্লাসে আমাদের এক্সাম্পল গুলো আমরা দেখাবো। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। ওকে, সবাই ভালো থাকবেন। গুড নাইট।